আজকে এই সন্ধ্যায় 36তম বিসিএস লিখিত ফুল কোর্স পরীক্ষা বাংলাদেশ বিষয়াবলী। সকলকে স্বাগত। আশা করি সকলে আপনারা ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের যে সিলেবাসটা দেখতে পাচ্ছি তার মধ্যে আছে নিম্ন আয়ের দেশ, মধ্য আয়ের দেশ, স্বল্প উন্নত দেশ, জিডিপি, জিএনপি ইত্যাদি, জিএনপি, জিডিপি, পিপিপি, রেমিটেন্স, আরএনজি সেক্টরস, বাংলাদেশের জেনারেল ইস্যু, উন্নয়ন এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। আশা করি আপনারা সকলে আমার কথা শুনতে পাচ্ছেন। কালকে যেটা ঘটেছিল আপনারা শুনতে পাচ্ছেন কিনা কমেন্টস করছিলেন, আমি দেখতে পাচ্ছিলাম না। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? দেখি তো। ভাইয়া, বর্তমানের জন্য কি কি ইম্পর্টেন্ট সেগুলো একটু বললেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে আমরা দেখি, এটা তো আমাদের জন্য সবসময় ইম্পর্টেন্ট। আমরা আগেও বলছি, কিছু পলিসি গভর্নমেন্ট চেঞ্জ হলে চেঞ্জ হয়, কিছু পলিসি কখনোই চেঞ্জ হবে না। এটা নিম্ন থেকে মধ্য আয়ের দেশ, এটা এবার আমাদের ইম্পর্টেন্স কমেছে। কেন কমেছে? কারণ এটা ছিল হচ্ছে শেখ হাসিনা এটা নিয়ে গৌরব করতো। যেহেতু শেখ হাসিনা গৌরব করতো যে বর্তমান সরকার বাংলাদেশকে, এটা গতকাল আমরা দেখেছি, এলডিসি থেকে বের করে ফেলেছেন। যেহেতু শেখ হাসিনা গৌরব করতো, তাই এটা আমার কাছে তুলনামূলক কম ইম্পর্টেন্ট মনে হচ্ছে। এখন যেহেতু আমরা মিডল ইনকাম স্ট্যাটাস কান্ট্রিতে চলে এসেছি, এটা শেখ হাসিনার গৌরবের বিষয়, তাহলে শেখ হাসিনার গৌরবের বিষয় তুলনামূলক কম পড়লেই চলবে, এটা আমার বিশ্বাস। কিন্তু গতকালও বলেছি আমি, এসডিজিটা পড়তে হবে, কারণ এসডিজি কিন্তু শেখ হাসিনার ব্যাপার না। এসডিজি হচ্ছে ইউএন এর ব্যাপার, ইউনাইটেড নেশনের ব্যাপার, সুতরাং এটা খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। আবার যেটা গতকালকে বলেছিলাম, মেগা প্রজেক্ট, এটা যেহেতু শেখ হাসিনার নেওয়া, তাই মেগা প্রজেক্টটা খুব গুরুত্ব দেওয়া যাবে না। ঠিক আছে। আবার মেগা প্রজেক্টের মধ্যে আমরা একটু দেখতে পাচ্ছি, যেমন মেট্রো রেলটা মেগা প্রজেক্ট হইলেও এটা একটা জাতীয় সম্পদের ব্যাপার, এবং এটা মানুষের জন্য খুবই এফেক্টিভ হয়েছে। এখন শেখ হাসিনার হিসাব বাদ দিয়ে এই মেট্রো রেলের হিসাব কিন্তু আমাদের পড়তে হবে, কারণ মেট্রো রেল আমাদের জন্য ইম্পর্টেন্ট, অর্থনীতির জন্য ইম্পর্টেন্ট, বিভিন্ন কারণে ইম্পর্টেন্ট। যদি মেট্রো রেলের সুবিধা থাকে সেটাও বলতে হবে, মেট্রো রেলের অসুবিধা থাকে সেটাও বলতে হবে। যেমন ধরো, পদ্মা সেতু প্রকল্পটা খুবই ইফেক্টিভ হলো, পদ্মা সেতু রেল প্রকল্প অতটা ইফেক্টিভ না। বর্তমান যিনি উপদেষ্টা আছেন তিনি কিন্তু পদ্মা সেতু রেল প্রজেক্ট ভ্রমণ করেছেন, এবং তিনি এটা নিয়ে হতাশ হয়েছেন। এটা তিনি নিষ্প্রয়োজন, অনেকটা নিষ্প্রয়োজন এরকমই মন্তব্য করেছেন। তাহলে সেক্ষেত্রে আমাদের যেগুলা ডিসমেরিট আছে, মেরিট গুলো কম পড়তে হবে, এই যেগুলো আমাদের ডিসমেরিট আছে সেই আইটেম গুলো একটু বেশি পড়তে হবে। তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে নিম্ন মধ্যম আয়ের দেশ অতটা নয়, মধ্যম আয়ের দেশ অতটা নয়, স্বল্প উন্নত দেশ থেকে এটা অতটা নয়। কেন নয় ইতিমধ্যে বলে ফেলছে। মাঝে মাঝে আসে জিএনপি, আসে এনএনপি, আসে জিডিপি আসে, মাঝে মাঝে আবার জিডিপি এবং জিএনপির পার্থক্য আসে। পিপিপি এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের উন্নয়নের পেছনে বর্তমানে পিপিপির ভালো অবদান আছে। পিপিপি, এবং আপনারা জানেন রেমিটেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে বাংলাদেশের যে তিনটা গুরুত্বপূর্ণ সেক্টর, এর মধ্যে একটা সেক্টর হচ্ছে রেমিটেন্স। তাহলে একটা সেক্টর যে রেমিটেন্স হয় আপনারা জানেন, আর একটা সেক্টর হচ্ছে আরএনজি মানে গার্মেন্ট সেক্টর, আর একটা সেক্টর হচ্ছে এগ্রি। বাংলাদেশের মোট শক্তিশালী এই তিনটা দিক আছে, রেমিটেন্স, আরএনজি সেক্টর এবং এগ্রি। এই তিনটা শক্তিশালী বাংলাদেশের দিক। এই তিনটা কেন শক্তিশালী এটা আপনারা জানেন। রেমিটেন্স হচ্ছে ডলারের খুবই উপকারিতা, কারণ ডলার ছাড়া আমরা বাণিজ্য করতে পারি না। আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্টের সমস্যা, এগুলো ডলার ছাড়া মিটে না। পাশাপাশি হচ্ছে আমাদের যে উন্নয়ন কাজগুলো আছে, উন্নয়ন কাজগুলা, যেমন চায়না আমাদের দেশে অনেক উন্নয়ন কাজ করছে, জাপান আমাদের দেশে অনেক উন্নয়ন কাজ করছে, সেই উন্নয়ন কাজগুলো আমাদের কিছু অংশ পেমেন্ট করতে হয় ডলারে। তাহলে ডলার যদি আমরা পেমেন্ট করতে যাই, তাহলে কিন্তু আমাদের এটা লাগে, রেমিটেন্সের সহায়তা লাগে। আরএমজি সেক্টরের মধ্যে প্রায় 60 লক্ষ মানুষ নিয়োজিত আছে, এটা বিশাল বড় একটা কর্মসংস্থান। পরোক্ষভাবে আছে আরো 40 লক্ষের মধ্যে, মানে অনেকে বলা হয় 1 কোটি, যদিও পুরোপুরি 1 কোটি নেই। 60 লক্ষ, প্রায় 60 লক্ষ মানুষ আরএমজি সেক্টরে আছে। আর এগ্রিতে আমাদের জনসংখ্যার সবচেয়ে বেশি, এখন আমরা জানি আমাদের জনসংখ্যার সবচেয়ে বেশি অংশ এগ্রিতে কাজ করে, এবং আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এবং পৃথিবীতে খাদ্য উৎপাদনে আমাদের অবস্থান দশম। এই তিনটা আমাদের সরকারের খুব গুরুত্বপূর্ণ, তাই এই তিনটাই ইম্পর্টেন্ট। আবার বর্তমান যে ছাত্র আন্দোলনটা হইলো, সেই আন্দোলনের সাথে রেমিটেন্স যোদ্ধাদের একটা বিশাল সম্পৃক্ততা আছে। এই রেমিটেন্স শাটডাউনের ফলে সরকার বিশাল বেকায়দায় পড়ে গিয়েছিল, তাই রেমিটেন্স যোদ্ধাদের সম্মানের অর্থে এই রেমিটেন্স যোদ্ধাদের রেমিটেন্স নিয়ে একটু বেশি গুরুত্ব আমাদের দিতে হবে, বেশি গুরুত্ব দিতে হবে। আর জেন্ডার ইস্যুটা, বরাবরই আমাদের জন্য জেন্ডার ইস্যুটা ইম্পর্টেন্ট, মহিলাদের বিশেষ করে সারা পৃথিবী জুড়েই এই জেন্ডার ইস্যুটা ইম্পর্টেন্ট। এটা থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, আবার সবসময় আসে না। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী তো আসলে অনেক ম্যাসিভ ব্যাপার। সাম্প্রতিক ঘটনা হইলে তো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই যে 24-এর যে আন্দোলন, এটাকে গণ অভ্যুত্থান হিসাবে আসুক বা দ্বিতীয় স্বাধীনতা হিসাবে আসুক, যে হিসাবে আসুক, এই আইটেমটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই আইটেমের সম্পর্কে এখন প্রচুর লেখালেখি বইপত্র সম্প্রতি পাওয়া যাবে, টেনশনের কোনো কারণ নাই। স্যার, এখনো তো বঙ্গবন্ধু ও তার ফ্যামিলিকে ভালোবাসে। এখন বঙ্গবন্ধু
তাহলে থাক, আমরা বিতর্কে না যাই, ক্লাসের ব্যাপার তো। এই রাজনৈতিক ব্যাপারটা এরকম যে একজন ভালোবাসবে আরেকজন ঘৃণা করবে, সেই হিসাবে আমরা এগুলা এড়িয়ে চলি। তাহলে এবার আমরা এখানে আসি। জাতীয় আয়, জাতীয় আয়টা আসলে কিভাবে আসে, জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। এখানে যে ধরনের প্রশ্নগুলো আসে, বিগতশীল প্রশ্নগুলো আগে দেখে নিই আমরা এখান থেকে, তাহলে বুঝতে পারবো কোন ধরনের প্রশ্নগুলো আমরা এখানে কমন পাবো। বিগত প্রশ্ন এন্ড এই যে, তাহলে এখানে প্রথমত তো একবার তো ছবি দেখাতে হবে, চেহারা দেখা যাচ্ছে, চেহারা চেহারা না দেখাইলে তো আবার হবে না। এই যে চেহারা দেখাইলাম। প্রথম হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্পর্কে টিকা এসেছে। তাহলে টিকা যদি আসে তাহলে সাধারণত এটা 5 নাম্বার হয়, তাহলে এটা নিয়ে খুব বেশি পড়তে হয় না। ঠিক আছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট, এটা এখনো গুরুত্বপূর্ণ আছে। ভৌগোলিক নির্দেশনা জিআই পণ্যগুলা, জিআই পণ্য ব্যাপক হারে বেড়ে গিয়েছে, তাই এটা 45তম বিসিএস এ জিআই পণ্য সম্পর্কে এসেছিল। এটা আমরা দেখলাম। নারীর ক্ষমতায়ন, এটা সবসময় ইম্পর্টেন্ট কিন্তু অত বেশি ইম্পর্টেন্ট, এখানে সবচেয়ে আমি একটু ইম্পর্টেন্টের গুরুত্ব গুরুত্ব দিয়ে দিই, এটা ইম্পর্টেন্ট বেশি। জিআই পণ্য একবার যেহেতু এসেছে, এটা আর আসবে বলে আমি মনে করছি না, কারণ হঠাৎ করে আমাদের জিআই পণ্য ব্যাপক হারে বেড়ে গিয়েছে, তাই জিআই পণ্যটা এসেছে। আর এই বৃদ্ধিটা অনেকদিন থেমে থাকবে, তাই জিআই পণ্যটাকে আমি অত বেশি আর গুরুত্বপূর্ণ মনে করছি না। নারীর ক্ষমতায়নটা আমি 1 স্টার দিলাম, এটা মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না। পদ্মা সেতু উন্নয়ন প্রকল্প, যদিও এটা শেখ হাসিনার সময় করা হয়েছে, এখন এটা আসবে কি আসবে না ঠিক বলতে পারছি না। তাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ 2টা প্রকল্প, একটা প্রকল্প হচ্ছে পদ্মা সেতু প্রকল্প, আর একটা প্রকল্প হচ্ছে বিশেষ করে ওই মেট্রো রেল প্রকল্প। এই 2টা প্রকল্প খুব ইফেক্টিভ ছিল। এখন এটা আসবে কি আসবে না এটা বলা খুবই মুশকিল হয়ে গেছে। তবে এটা আমি আমি আপাতত বলবো না, আসার সম্ভাবনাই বেশি, যেহেতু আমাদের বর্তমান মাননীয় উপদেষ্টাকে নিয়ে শেখ হাসিনা কটু কথা বলেছেন পদ্মা সেতু নির্ভর, সেই হিসাবে আমার মতে পদ্মা সেতু নিয়ে আসার কথা না। আর যদি কখনো আসে তাহলে পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে আসলেও আসতে পারে। পিপিপি এটা খুবই, এখানে যতগুলো কন্টেন্ট আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্টেন্ট হচ্ছে এটা পিপিপি। পিপিপি মানে হচ্ছে প্রাইভেট পাবলিক, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, অর্থাৎ সরকারের সাথে বেসরকারি কিছু দুইজনে মিলে একসাথে, সরকার আর বেসরকারি ব্যক্তি দুইজনে মিলে ব্যবসা করবে। ব্যবসা করে তারপর হচ্ছে সেই বড় বড় প্রজেক্ট গুলা করবে। কারণ আমরা 2টা ঘটনা দেখি, একটা হচ্ছে যদি সরকারি প্রজেক্টটা তুমি দেখো, সবাই যদি সরকারি প্রজেক্টটা দেখো, তাহলে সরকারি প্রজেক্ট মানে সেটা ফেলুর হয়, ব্যর্থ হয়। কারণ সরকারের যেই কর্মকর্তা কর্মচারী কর্মচারী থাকে, কর্মকর্তারা থাকে, কর্মকর্তারা অবহেলা করে, ভালো কাজ বাজ করে না। কর্মচারী যারা থাকে তারাও কাজ বাজ করে না, দুর্নীতির সাথে যুক্ত হয়ে যায়। নানাবিধ কারণে সরকারি যত প্রকল্প আছে সব প্রকল্পগুলো কিন্তু লসের মুখ দেখে বাংলাদেশে। বেশিরভাগ বেশিরভাগ সরকারি যে কর্পোরেশন গুলো আছে সেগুলো লসের মুখ দেখছে। অনেক সরকারি বড় বড় প্রজেক্ট আছে যেগুলো সব লসের মুখ দেখছে। তাই সরকার ভাবলো শুধু সরকার থাকলে হবে না, সরকারের পাশাপাশি একটু প্রাইভেটে ঢুকাতে হবে। প্রাইভেট সেক্টরকে যখন ঢুকাবে, তখন এই তো লাভের চিন্তা করবেই করবে, এ চাইবে কনফার্ম লাভ। এই লাভ চাওয়ার কারণে, এই সব সময় লাভের পেছনে ছোটার কারণে সরকার সবসময় গতিশীল থাকে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা সবসময় গতিশীল থাকে। এতে করে দুইটা ফান্ডও বেশি হয়। এ যদি 4 টাকা দেয়, এ দিবে 6 টাকা, সব মিলায় 10 টাকা হবে। তারপর 10 টাকা দিয়ে ব্যবসা শুরু করবে। এতে দেখা যায় টাকাটার অপচয় কম হয়। যেমন একটা পিপিপির কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে মেয়র হানি ফ্লাইওভার। তোমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেক জায়গায় দেখবা যে সব সরকারি চাকরিজীবী হইলেও এই পিপিপির যে প্রজেক্ট গুলো আছে এগুলো দেখবা বিভিন্ন গ্রুপের নাম লেখা থাকে, যারা টাকা পয়সাটা উঠায়, টোলটা উঠায় রাস্তা থেকে, তাদের মধ্যে লেখা থাকে বিভিন্ন গ্রুপের নাম, যেমন ওরিয়ন গ্রুপের নামটা এদের পেজে লেখা থাকে। কারণ ওখানে সরকারের সাথে যারা পার্টনারশিপ ছিল সেই গ্রুপটার নাম ছিল হচ্ছে ওরিয়ন গ্রুপ। এখন কি সুবিধা হয়? এখন সুবিধা হচ্ছে এই জায়গায় যারা চাকরিগুলা করে তারা কিন্তু আহ, অলস হওয়ার কোনো সুযোগ নাই, তারা অল টাইম ইফেক্টিভ থাকে। তাদের আবার দুর্নীতি করারও কি নাই, সুযোগ নাই, কারণ যে কোনো মুহূর্তে তার ওরিয়ন গ্রুপ থেকে তার চাকরিটা কিন্তু চলে যাবে। এতে করে টাকাগুলা কিন্তু প্রপারলি ইউজ হচ্ছে, টাকাগুলো প্রপারলি হিসাব হচ্ছে। আর প্রতিদিন আমি জানি না কত টাকা উঠে, ধরলাম ওখানে প্রতিদিন 5 লাখ টাকায় উঠে, 5 লাখ টাকা এটা যদি সরকারি ক্ষেত্রে উঠতো, তাহলে 1 লাখ টাকা জমা হইতো, 4 লাখ টাকায় কিন্তু এম্বজলমেন্ট হয়ে যেত। কিন্তু বেসরকারি হওয়ার কারণে 5 লাখে কিন্তু কাজে লাগছে। তো এই পাবলিক আর প্রাইভেট যে পার্টনারশিপটা আছে, এই পার্টনারশিপের ফলে অনেক ধরনের সুবিধা হচ্ছে। এক হচ্ছে ব্যবসাটা লাভজনক হচ্ছে, 2 নাম্বার হচ্ছে এখানে মূলধনের ব্যাপক হারে মূলধন প্রবাহ বাড়ছে, 3 নাম্বার হচ্ছে ডলার সেভ হচ্ছে। কেউ না কেউ এখানে অবশ্যই বলতে পারবে পিপিপির কারণে ডলার সেভ হচ্ছে, এটা তোমার কি মনে হইতে পারে? পিপিপি এর কারণে ডলার সেভ হচ্ছে, এটা কেন মনে হইতে পারে? একটা লজিক আমি দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি। হ্যাঁ, বৈদেশিক ঋণ নেওয়া লাগছে না, এই তো মেধাবী মানুষ হইলে এটাই সুবিধা।
বৈদেশিক ঋণ নেওয়া লাগছে না পিপিপির কারণে। গুড, থ্যাংক ইউ। এই যে এখন ধরো মনে করো গভর্নমেন্টের হাতে, তোমার পাবলিকের হাতে বা গভর্নমেন্টের হাতে ধরো 4 টাকা আছে, এখন 6 টাকা তোমার বৈদেশিক ঋণ নেওয়া লাগতো। এখন বৈদেশিক ঋণ নিলে তাই কিন্তু ডলারে পেড করা হতো, তাহলে আমার কিন্তু একটা ডলার ক্রাইসিস কিন্তু এখানে একটা বেড়ে যেত। যখন আমার দেশের ব্যবসায়ীদের কাছ থেকে আমি 6 টাকা নিচ্ছি, তখন কিন্তু আমার দেশের টাকায় আমার কাজ হয়ে যাচ্ছে, এতে করে আমার ডলার ব্যাপক হারে সেভ হয়ে যাচ্ছে। এটা একটা সুবিধা। 2 নম্বর হচ্ছে, আমি তো চাই আমার দেশের মানুষ ভালো থাকুক, তা আমার দেশের মানুষ যদি আমার কাছ থেকে সুদ নেয়, ধরো আমি 100 টাকা নিয়ে আমার দেশের মানুষকে 110 টাকা দিলাম, তাহলে কিন্তু আমার লাভ আছে। কিন্তু বিদেশকে আমি 103 টাকা দিলাম, তাহলে আমার এই 3 টাকাই লস, কারণ এই 3 টাকা আমার বিদেশে চলে যাচ্ছে। সেই হিসাবে আমার দেশের মানুষ পেলে একটা সুবিধা আছে। আবার ভালো সুবিধা, তুলনামূলক স্বচ্ছতা বেশি থাকে। পিপিপিতে তুলনামূলক স্বচ্ছতা বেশি থাকে, কারণ যে জনবলগুলো নিয়োগ দেয়, বেশিরভাগ জনবলগুলাই হয়ে থাকে হচ্ছে বেসরকারি। ওই যে একটু আগে বললাম, ওরিয়ন গ্রুপ নিয়োগ দিয়েছে লোক ও বল, তাই তারা ঠিকঠাক মতো কাজ করছে। যদি জনবলটা সরকার নিয়োগ দিত, তাহলে সব হয়তো সেখানে চোর, সব চোর বাটপার সেখানে চুরি করা শুরু করতে, আমার মতো চোর বাটপারে ভরা দেশ, এরকম হইতো আর কি। এই জন্য যেহেতু পিপিপি আমাদের অনেক বড় বড় প্রকল্প, এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলো, সেটাও পিপিপি, আমাদের মেয়র হানি ফ্লাইওভার বলো, সেটাও পিপিপি, এরকম বড় বড় প্রজেক্টে পিপিপি আছে। এবার অনেকে বলতে পারে, তাহলে স্যার মেট্রো রেলটা কেন আমরা চায়নার সহায়তা নিলাম, মেট্রো রেল কেন আমরা পিপিপিতে, মেট্রো রেলে আমরা জাপানের সহায়তা নিলাম, মেট্রো রেল কেন আমরা পিপিপিতে করতে পারলাম না? এখানে একটু দু একজন উত্তর দিলে আমি ভালো বুঝতে পারবো। মেট্রো রেলটা আমরা কেন পিপিপিতে করলাম না, কেন আমরা সেটা। হ্যাঁ, অবকাঠামো প্রযুক্তিগত, কৌশিকের অ্যান্সার সবচেয়ে পারফেক্ট। মেটেরিয়ালটা আমরা পিপিতে করতে পারতাম না, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের ইয়ার সমস্যা, প্রযুক্তি জ্ঞান আমাদের নাই, মেটেরিয়াল করার মতো মেধা আমাদের নাই। পদ্মা সেতু আমরা পিপিতে করতে পারি নাই, কারণ পদ্মা সেতু করার মতো মেধা আমাদের ইঞ্জিনিয়ারদের নাই। এই হচ্ছে মূল ঘটনা। তাহলে যেটা আমাদের ইঞ্জিনিয়াররা পারবে সেটা কিন্তু পিভিতে করে ফেলবে, যেমন ধরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এখানে আমার প্রযুক্তির কোনো কাজ নাই, তাহলে এটা পিভিতে হয়ে যাবে। যেটা মেয়র হানি ফ্লাইওভার, সেটা পিভিতে হয়ে যাবে। এরকম বড় বড় প্রকল্প যেগুলো আছে সেগুলো কিন্তু পিভিতে হয়ে যাবে। কিন্তু যেখানেই প্রযুক্তির ব্যাপার আছে সেখানেই কিন্তু পিপিপি কি হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। এই হচ্ছে ঘটনা। যাই হোক, এটা আমরা বুঝলাম, তাহলে এটা ইম্পর্টেন্ট। মেট্রো রেল প্রকল্পের সম্ভাবনা অগ্রগতি পর্যালোচনা করছো। এখন তো আসলে আসবে, এটা হচ্ছে প্রাচীন প্রশ্ন, 36-এর অনেক প্রাচীন প্রশ্ন, তাই এখন এভাবে আসবে না। এখন যদি আসে তাহলে আসবে হচ্ছে মেট্রো রেল প্রকল্পের অর্থনৈতিক সুবিধাগুলো, মেরিট গুলো আসবে, অর্থনৈতিক মেরিট গুলো আসবে। এটা একটু পড়া আমাদের জন্য ভালো। গত 5 বছরে ধারাবাহিক দেশজ উৎপাদনের জিডিপির বর্ণনা দাও। এটা মাত্র একবারই এসেছিল, গত 5 বছরের জিডিপি। সেক্ষেত্রে এই যে প্রতি বছর যে জিডিপি বাড়ছে, এভাবে 5টা কলাম লিখে, ফোকাস রাইটিং এর মতো 5টা কলাম লিখে দিয়ে দিতে হবে এরকম। 2024 সালে জিডিপি কত, 2023 সালে জিডিপি কত, 2022 সালে জিডিপি কত, 21 সালে জিডিপি, এইভাবে 5টা কলাম লিখে দেখিয়ে দিতে হবে। তারপর দেখিয়ে দিতে হবে জিডিপি কিভাবে বেড়ে চলছিল। এখন যেহেতু বর্তমানে জিডিপি কমে গেছে, তাই ধরে নেওয়া যায় এটা আর আসবে না। এখন কয়েকটা জিনিস আসবে না, যা যা কমছে, যেমন জিডিপি সম্প্রতি কমে গেছে, সুতরাং জিডিপির বিষয়টা আসবে না। যেটা কমে যাচ্ছে সেটা সাধারণত আসে না, যেটা বাড়ে সেটাই সাধারণত আসে। কারণ যারা প্রশ্নকর্তা, তারাও কিন্তু কোনো না কোনো সরকারের গোলাম। ঠিক আছে, তাই কোনো প্রশ্নকর্তা সরকারের বিরুদ্ধে প্রশ্ন করে জেনারেলি ঝুঁকি নিতে চায় না, তাহলে তো তার ওই পদটা থাকবে না। তাহলে রেমিটেন্স খাত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কি অবদান রাখছে? আমি বলছি এটা সম্প্রতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান পরিবর্তিত সরকারে এই রেমিটেন্স যোদ্ধাদের একটা বিশাল অবদান ছিল, তাই এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পিপিপি এটা সবসময় গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমরা প্রশ্নের মধ্যে চলে যাই। কোন ধরনের প্রশ্ন? এখানে মধ্যে একটা প্রশ্ন দেয় নাই, যেটা বিগত সালে এসেছিল, এটা হচ্ছে জিডিপি এবং জিএন এর পার্থক্য, জিডিপি ভার্সেস জিএনপি এর পার্থক্য। এটা এসেছিল বিগত সালে, হয়তো একটু পুরাতন এসেছিল তাই দেওয়া হয় নাই। এখন আমরা একটু দেখি আমাদের কি কি বিষয়গুলো আমাদের পড়তে হবে। এক হচ্ছে জাতীয় আয় বলতে আমরা কি বুঝি। এখানে দুইটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে জাতীয় আয় বলতে আমরা কি বুঝি, একটা হচ্ছে জাতীয় আয়। এই জাতীয় আয়টাকে আমরা আগে এক সময় বলতাম জিএনপি, জিএনপি বলতে কি বুঝি, আর আমরা জিএনআই। আমি একটু জিনিস জানতে চাই, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি পার্থক্য নাই? এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? দেখা গেছে একটা প্রশ্ন আসলে জিএনপি বলতে কি বুঝি, আর একটা হচ্ছে জিএনআই বলতে কি বুঝি। পার্থক্য আছে? আচ্ছা, তাহলে তোমরা বলেছো যে বেশিরভাগ বলেছো আছে, আসলে এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই, দুটা কিন্তু সেম। এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। আগে আগে এক সময় যখন আমরা ছোট ছিলাম, তখন অর্থনৈতিক বইগুলোতে আমরা দেখতাম যে বলা থাকতো জিএনপি, অর্থাৎ গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ এটাই কিন্তু বর্তমানে বলা হয় জিএনআই, গ্রোস ন্যাশনাল ইনকাম। এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে যাহা জিএনপি, তাহাই কিন্তু জিএনআই, এই দুইটা কিন্তু সেম। আর এটাকেই সংক্ষেপে বলা হয় জাতীয় আয়।
এই যে দেখো, ন্যাশনাল ইনকাম, গ্রোস ন্যাশনাল ইনকাম, এটা কি সংক্ষেপে বলা হয়? জাতীয় আয়। আর এটা হচ্ছে জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে এই দুইটা জিনিস সেম জিনিস। তাহলে জিএনপি কি? জিএনপির জন্য আমাদের একটা সংজ্ঞায় যেতে হবে। জিএনপি কি? আর সংজ্ঞায় যাওয়ার পর আমাদের একটা সূত্র দিতে হবে। ধরো তুমি উত্তরে চলে গেছো, প্রথমে একটা সংজ্ঞায়নে যাইবা। আসলে জিএনপি বলতে কি বুঝি, এই সংজ্ঞার মধ্যে আমরা কয়েকটা জিনিস আমরা দেখতে পাবো। জিএনপি হলে একটা নির্দিষ্ট সময়, এই সংজ্ঞার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছর হয়। বাংলাদেশের ক্ষেত্রে সেটা সবাই তোমরা জানো, 1 জুলাই থেকে শুরু করে সেটা কত, 30 জুন পর্যন্ত। এই 1 বছর হচ্ছে বাংলাদেশের অর্থ বছর। একটি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট সময় জনগণের, একটা দেশের জনগণের, সেটা আবার বলতে হবে, একটা দেশের জনগণের। এই জনগণ কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দুইটা কথা। একটা হচ্ছে আবার যখন এটা জিডিপি যাব, জিডিপি বলতে গেলে আমার বলতে হবে দেশের অভ্যন্তরে, তখন আবার এই অভ্যন্তরে কথাটা ইম্পর্টেন্ট, দেশের অভ্যন্তরে। আর যখন জিএনপি বলবে তখন কিন্তু এই ন্যাশনাল যখন হয়ে যায় তখন জনগণ কথাটা ইম্পর্টেন্ট। একটা দেশের জনগণের, জনগণের চূড়ান্ত, আবার চূড়ান্ত কথাটা ইম্পর্টেন্ট, চূড়ান্ত দ্রব্য ও সেবার, চূড়ান্ত দ্রব্য এবং সেবা, এই দুইটা জিনিস, চূড়ান্ত দ্রব্য এবং সেবার, সেবার মূল্য, চূড়ান্ত দ্রব্য এবং সেবার যে মূল্যটা হবে সেই টোটালটাকে আমরা বলবো কি, সেই টোটালটাকে আমরা বলবো হচ্ছে জিএনপি। তাহলে একটা নির্দিষ্ট সময়, সাধারণত সেটা 1 বছর হয়ে থাকে, সেটা হচ্ছে অর্থ বছর। এবং একটি দেশের জনগণের, একটি দেশের জনগণের বলার প্রধান কারণ হচ্ছে, ধরো এই হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে আছে 17 কোটি জনসংখ্যা। এই যে 17 কোটি আছে, এই 17 কোটির ইনকামও যুক্ত হবে। পাশাপাশি হচ্ছে তোমার এই যে বিদেশ, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আরো যত বাঙালি আছে, সমস্ত বাঙালির ইনকাম যুক্ত হবে। তাই বলা হচ্ছে জনগণের। যখন এই ডোমেস্টিক প্লাস হচ্ছে ফরেন, বিদেশে যারা আছে, সব যখন যুক্ত হয়, এই জন্য বলা হয় দেশের জনগণের, তাই জনগণ কথাটা ইম্পর্টেন্ট। কিন্তু যখন তুমি জিডিপি সংখ্যাটা দিবা, তখন কিন্তু আর জনগণ কথাটা ইম্পর্টেন্ট না, তখন ইম্পর্টেন্ট হচ্ছে দেশের ভিতরে, শুধুমাত্র ডোমেস্টিক, দেশের অভ্যন্তরে যারা আছে, দেশের অভ্যন্তরের জনগণের ইনকামটা হচ্ছে তখন ইম্পর্টেন্ট। আর যখন জিএনপি সংখ্যাটা দিবা, তখন হবে দেশের জনগণের চূড়ান্ত দ্রব্য। চূড়ান্ত দ্রব্য কিন্তু বলতেই হবে, চূড়ান্ত দ্রব্য আবার না বললে হবে না। চূড়ান্ত দ্রব্য না বললে কিন্তু সমস্যা হয়ে যাবে। মনে করো তুমি এখন জিডিপি বলতে গেছো, শুধু বলছো দ্রব্য এবং সেবার মূল্য। দ্রব্য এবং সেবার মূল্য যদি বলো, তাহলে জিডিপি হয়ে যাবে বাংলাদেশের 1,000 বিলিয়ন ডলার। কিন্তু বর্তমানে তো বাংলাদেশের জিডিপি কত, এই 455 বিলিয়ন ডলার। এক এক জায়গায় এক ধরনের তথ্য দেখা যায়, যাই হোক 455, 450 বিলিয়ন ডলার, আমি এরকম বলতে পারি আর কি, বুঝতে পেরেছো? যখন তুমি চূড়ান্ত না বলবা, চূড়ান্ত না বললে এক দ্রব্য একাধিকবার গণনার সুযোগ সৃষ্টি হয়ে যায়। মনে করো তুমি প্রথমে আখের গণনা দিলা, সারা বাংলাদেশের আখ উৎপাদন। এবার দেখো আখ কিন্তু আখ থাকে না, চূড়ান্ত দ্রব্য কেন বলা হয়? আখ কখনো আখ হিসাবে শেষ হয়ে যায়, তখন তুমি আখের একটা কষ্ট পাইলা, মনে করো এখানে 100 কোটি, আখ থেকে ইনকাম হলো 100 কোটি। কিন্তু আখ এক সময় কি হয়ে যাবে, আখ এক সময় হয়ে যাবে গুড়। গুড় থেকে তুমি আবার পাইলা 50 কোটি। আবার তুমি পাইলা চিনি, চিনি থেকে আবার তুমি পাইলা এখানে 100 কোটি টাকা ইনকাম। এইভাবে কিন্তু আখেরও কয়েকটা প্যাটার্ন আছে, তুমি কয় ধাপে হিসাব করবা, কয় ধাপে তুমি হিসাব করবা। এই জন্য শুধুমাত্র কাঁচামালের আখের হিসাব আলাদা হয়, গুড়ের হিসাব আলাদা হয়, আর চিনির হিসাব আলাদা হয়। আবার যদি তুমি এই হিসাবগুলোকে আলাদা আলাদা না করো, টোটাল আখ উৎপাদন একসাথে ধরে ফেলো, তাহলে হবে না। তোমাকে কাঁচা আখ আলাদা ধরতে হবে, কতটুকু গুড়ের জন্য, গুড়ের ইন্ডাস্ট্রিতে ঢুকে গেল, সেটার হিসাব আলাদা করতে হবে, কারণ এটা চূড়ান্ত পণ্য গুড়, এটা চূড়ান্ত পণ্য আখ নয়। আবার চিনি ইন্ডাস্ট্রিতে কি পরিমাণ আখ চলে গেল, সেটার চূড়ান্ত হিসাব আবার চিনি দিয়ে করতে হবে, সেটা আবার আখের হিসাব দিয়ে হবে না। অর্থাৎ তুমি হিসাবটাকে 3 বার ধরতে পারবা না, হিসাবটাকে শুধুমাত্র একবার ধরতে হবে। কাঁচা আখ কনজিউম হইলো কতটুকু, সেটা আলাদা করে ফেলতে হবে। গুড়ের ইন্ডাস্ট্রিতে কি পরিমাণ আখ লাগলো, সেটা গুড় দিয়ে বিচার করতে হবে। টোটাল গুড়ের জন্য কি পরিমাণ, যত ইন্ডাস্ট্রি গুলো আছে গুড় তৈরি ইন্ডাস্ট্রি, সমস্ত গুড় তৈরি ইন্ডাস্ট্রির ইনকামটাকে হিসাব করতে হবে। আবার চিনি ইন্ডাস্ট্রির ইনকামটাকে আলাদা হিসাব করতে হবে। তাহলেই কেবল তুমি আখের একটা পারফেক্ট চূড়ান্ত হিসাব তুমি পাইবা। কিন্তু তুমি যদি চিন্তা চিন্তা করো যে আমার 200 মেট্রিক টন, 200 কি যেন, হেক্টর জমিতে আখ উৎপাদন হয়েছে এত%, আবার আলাদা চিনি ধরো, আলাদা গুড় ধরো, হবে না। এই জন্যই চূড়ান্ত কথাটা খুবই ইম্পর্টেন্ট। আর এসবের মূল্য, এসবের মূল্যটাকেই, মূল্য, যে আর্থিক মূল্যটা হয়, মূল্য বলতে আর্থিক মূল্য, সেই আর্থিক মূল্যটাই হচ্ছে আমাদের টোটাল কি, জিএনপি। তাহলে জিএনপি তে আমাদের জনগণের ইনকাম কথাটা ইনক্লুড করতে হবে। জনগণের ইনকাম ইনক্লুড করলে আমাদের দেশীয় বোঝায়, বিদেশে অবস্থিত বাঙালিও বোঝায়, সকলের ইনকাম। আর দ্রব্য ও সেবা, আমরা দুই ধরনের কাজই করে থাকি, দ্রব্য ও সেবা। দ্রব্য হচ্ছে আমাদের, তোমরা জানো যে আমরা লাউ ঠাউ, তুমি দোকানে গেলা দ্রব্য পাইলা, কিন্তু তুমি টিচারের কাছে গেলা, টিচারের তো একটা ইনকাম আছে, টিচারের ইনকাম তো আর দ্রব্য না। টিচারের কাছে গিয়ে তুমি দিলা সেবা, সেবার বিনিময়ে তো সে ইনকাম করছে।
তাহলে এই দুইটা জিনিসের আর্থিক মূল্য হতে হবে। এবার টিচারের ইনকামটা তুমি কিভাবে পাইবা? সমস্ত টিচার, কতজন টিচার সরকারি হিসাবে আছে সেটা তো সরকার জানে। তাই সরকারের কাছ থেকে একটা হিসাব নিয়ে নেয় যে এত পার্সেন্ট বেতন দিচ্ছে, টোটাল টিচাররা এত টাকা ইনকাম করছে, এটা টিচারের ইনকামটা এখানে চলে আসে। আবার বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠান আছে, যেমন ধরো আমার এলাকায় মজিজুরনা স্কুল অ্যান্ড কলেজ আছে, মজিজুরনা স্কুল অ্যান্ড কলেজে একটা ইনকাম ট্যাক্স দিচ্ছে, সেই ইনকাম ট্যাক্সে তার সমস্ত হিসাব ইনক্লুড আছে। এখানে তার টিচারের ইনকামটা চলে আসতেছে, সে টিচার পেমেন্ট টোটাল কত দিছে, টোটাল যত পেমেন্ট দিছে। তোমার কিন্তু মজিদ জয়েনে 100 টিচার আছে, 100 টিচারের আলাদা আলাদা পেমেন্ট হিসাব করার দরকার নাই। মজিদ জয়েনের টোটাল টিচার পেমেন্ট কত, এখানে কিন্তু তার একটা সেবার হিসাব চলে আসলো। এভাবে একটা হিসাব তারা মোটামুটি করে ফেলতে পারে। হিসাবটা একজ্যাক্ট হয় না, ধরো 70% কারেক্ট হয়, 30% ভুয়া হয়, কিন্তু 70% আমাদের ধরে এগিয়ে নিতে হবে, কিন্তু কিছু উপায় নেই। তাহলে আমরা সংজ্ঞাটা পেয়ে গেলাম। যদি আসে জিএনপি কাকে বলে সাধারণত, তাহলে বলতে হবে একটি নির্দিষ্ট সময় একটি দেশের জনগণ কর্তৃক চূড়ান্ত দ্রব্য ও সেবার আর্থিক মূল্যকে কি বলা হয়? জিএনপি বলা হয়। তাহলে আমরা পেয়ে গেলাম। এই জিএনপি সংজ্ঞাটার মধ্যে আবার আমরা কয়েকটা বিষয় দেখতে পাই। যখন তো আমরা জিএনপিটা করি তখন সবার আগে হচ্ছে এইভাবে একটা দেওয়া হয়, সূত্র আছে এটার। জিএনপি, যাহা জিএনপি তাহাই কিন্তু জিএনআই, আমি আবারও বললাম, যাহা জিএনপি তাহাই জিএনআই। এর একটা সূত্র আছে, সূত্র হচ্ছে টোটাল কনজিউমার। কনজিউমার কি? ইনকাম। আমরা যদিও ইনকাম বলি, কিন্তু অর্থনীতির ভাষায় সেটা ইনকাম দিয়ে হিসাব না করে সেটা কনজিউম দিয়ে হিসাব করা হয়। কারণ হচ্ছে তোমার ইনকাম যদি 50,000 হয়, খেয়াল করে দেখো, তোমার ইনকাম যদি 50,000 হয়, তাহলে তোমার কনজিউম কিন্তু 50,000-এর কাছাকাছি হবে। অনেকে বলতে পারো ভাই আমার কনজিউম তো 40,000 হইতে পারে, 10,000 তো আমার সঞ্চয় হইতে পারে। এটা একটা হিসাব আছে। তখন কি করে জানো? টোটাল কনজিউম থেকে, টোটাল ইনকাম থেকে সঞ্চয়টা বাদ দিয়ে ফেলে, তাহলে আবার কনজিউম পাওয়া যায়। অথবা কনজিউম টোটাল, তুমি ধরো 40,000 টাকা কনজিউম করছো, অথবা ধরো এদেশের মানুষ, এদেশের সব মানুষ মিলে 40,000 কনজিউম করছে আর 10,000 ব্যাংকে সঞ্চয় করছে, তাহলে সমগ্র সঞ্চয়পত্রটাকে একটা টান দিবে, সঞ্চয়পত্র টান দিয়ে প্লাস দিবে আর কনজিউম প্লাস দিবে, তাহলে তো আমাদের টোটাল ইনকামটা পাওয়া যায়। এভাবে করে ফেলে, সব হিসাবই সরকারের হাতে টুকটাক আছে। ওই যে বললাম 70% কারেক্ট হয়। তাই দেখা যায় প্রথমে করা হয় কনজিউম, কনজিউমের সাথে ইনভেস্ট, ওই যে তোমার যাহা সঞ্চয় আছে তাই তো তোমার ইনভেস্ট, এই দুইটা একখানে করলেই তো আবার তোমার টোটাল 50,000 টাকা পাওয়া গেল। কনজিউম থাকে, ইনভেস্ট থাকে, তারপর গভর্নমেন্টের খরচ থাকে। গভর্নমেন্টের যে খরচটা, এই খরচটা হতো গভর্নমেন্টের, সরকারের আয়, সরকারের আয়, এই গভর্নমেন্টের খরচ থাকে। গভর্নমেন্টের খরচের পাশাপাশি তোমার এখানে এক্সপোর্ট জিরো থাকে। এক্সপোর্ট হচ্ছে তোমাদের দেখো, আমরা যা এক্সপোর্ট করলাম, এক্সপোর্টে যা টাকা পাইলাম, আবার যা ইম্পোর্ট করলাম তা আবার কিন্তু মাইনাস গেল। এরপর এখানে যে ব্যালেন্সটা আছে, এই ব্যালেন্সটা এখানে এক্সপোর্ট ইম্পোর্ট যুক্ত করলে মোটামুটি একটা কি পাওয়া যায়? জিএনপি পাওয়া যায় বা জিএনআই পাওয়া যায়। তাহলে এই হচ্ছে আমাদের জাতীয় আয়। প্রথমে একটা সংজ্ঞা দিবা, সংজ্ঞা দেওয়ার পর একটা সূত্র দিবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আর কোনো ছোট কোনো প্রশ্ন আসে? অ্যাকুরেট হিসাব পাওয়া কঠিন, হ্যাঁ অ্যাকুরেট হিসাব নূর অত অ্যাকুরেট হিসাব পায় না। আশা করি তোমরা এটা পারো এবং পারবা। তাহলে আমরা জিএনআই, এখানে আমরা তিনটা জিনিস পড়ে গেলাম। একটা হচ্ছে, দুইটা জিনিস পড়লাম, একটা হচ্ছে জিএনপি অর্থাৎ গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, এটা আমরা পড়ে ফেললাম। আবার জিএনআই গ্রোস ন্যাশনাল ইনকাম, এটা আমরা পড়ে ফেললাম। আবার এটাকে আবার জাতীয় আয় বলা হয়, সেটা সূত্র পড়ে ফেললাম। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জিডিপি। জিডিপি প্রায় সেম, তাহলে জিডিপির ক্ষেত্রে আমাদের সোর্সটা কি হবে? প্রথমে একটি নির্দিষ্ট সময়, তাহলে এই জায়গাটা মোটামুটি সেম থাকবে। একটি নির্দিষ্ট সময়, সেই সময়টা আমরা জানি 1 বছর, কখন থেকে কখন সেটা আমরা জানি। একটি নির্দিষ্ট সময় থাকবে। তারপর একটি দেশের অভ্যন্তরে, আগের বার ছিল হচ্ছে দেশের জনগণ কর্তৃক, এবার আনসার হবে দেশের অভ্যন্তরে। এখন এখানে প্রশ্ন থাকবে, দেশের অভ্যন্তরে যে পরিমাণ সেবা ও দ্রব্য উৎপন্ন হয় তার আর্থিক মূল্য। যে পরিমাণ সেবা ও দ্রব্য উৎপন্ন হয় দেশের অভ্যন্তরে, তাহার আর্থিক মূল্য 4 নম্বর। তার যে আর্থিক মূল্যটা দাঁড়াবে, সেই আর্থিক মূল্যটাই হচ্ছে কি আমাদের জিডিপি। এক্ষেত্রে দেশের অভ্যন্তরে বলার পর এখন অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া আমার দেশের অভ্যন্তরে তো বাঙালিও থাকে, আবার আমার দেশের অভ্যন্তরে তো 26 লাখ কি আছে, ইন্ডিয়ানও আছে নাকি? ওই হয়তোবা এটা ইয়ে স্যারে বলছে, আসিফ নজরুল স্যারে, জানি না কত আছে, ঠিক নাই। যাই হোক, আমার ভুল হইতে পারে, সরি। এই হচ্ছে ঘটনা। এই যে তোমার মনে করো, উম, দেশের অভ্যন্তরে তাহলে ইন্ডিয়ানদের হিসাবটা কি আসবে? অথবা আমাদের এখানে ফ্রান্সের অনেক লোক চাকরি করে, রাশিয়ার অনেক লোক চাকরি করে, এবং চীনের অনেক লোক চাকরি করে, তাহলে এই হিসাবটা কি আসবে? হ্যাঁ আসবে। তাহলে এখানে বাঙালিও আসবে, ইন্ডিয়ানও আসবে, চায়নাও আসবে, রাশিয়ানও আসবে, আরো যত বাইরের লোক আছে সব আসবে। মানে আমার দেশের অভ্যন্তরে যারা আছে তাদের সকলের সেবার মূল্য এবং উৎপন্ন দ্রব্যের আর্থিক মূল্য হচ্ছে আমাদের জিডিপি। এক্ষেত্রেও মোটামুটি হিসাবটা কিভাবে করা হয়? তাহলে জিডিপির যে হিসাবের সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে আমাদের টোটাল কনজিউম
আমরা আগেই বলছি কনজিউমের সাথে ইনভেস্ট এই দুইটা যোগ করলে কিন্তু আমাদের আবার এনআই পাওয়া যায়। যেমন ধরো তুমি কনজিউম করেছো 40,000 টাকা, আর তুমি কোথাও কোনো না কোনো বিজনেসে ইনভেস্ট করেছো তুমি 10,000, তাহলে তো তোমার মোট ইনকামের একটা হিসাব পাওয়াই গেল। কনজিউম আছে, ইনভেস্ট আছে, পাশাপাশি হচ্ছে একটা গভর্নমেন্টের কস্ট আছে। এই গভর্নমেন্টের এক্সপেন্ডিচার তো গভর্নমেন্টের ইনকাম, কারণ ইনকাম ছাড়া তো আর শেয়ার কস্ট করতে পারে নাই। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আছে, আর একটা হচ্ছে নেট এক্সপোর্ট আছে। নেট এক্সপোর্ট হচ্ছে তুমি ইম্পোর্টও করেছো এক্সপোর্টও করেছো, দুইটা মাইনাস দেওয়ার পর তোমার নেট এক্সপোর্ট যা দাঁড়াবে, এই সব কিছু মিলাই হচ্ছে জিডিপি। তাহলে দেখো জিডিপি আর জিএনপি সূত্র কিন্তু প্রায় সেম। বিশেষ করে কনজিউম, ইনভেস্ট, গভর্নমেন্ট কস্ট, এই তিনটা কিন্তু সেম। এরপর একটা আছে হচ্ছে এক্সপোর্ট জিরো দেখা যায়, আর জিডিপির ক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে নেট এক্সপোর্ট আসে। এটা একটা সূক্ষ্ম পার্থক্য আছে, কিন্তু এই সূক্ষ্ম পার্থক্য হইলেও এখন সূক্ষ্ম পার্থক্যে আমরা যাব না, কারণ অতটুকু লাগবে না। পরবর্তীতে আমাদের আরো সেটা জটিল হয়ে যাবে। শুধু আমরা অ্যান্সারটা কি আসবে, জিডিপি সম্পর্কে জিডিপি কি আলোচনা করো, জিএনপি কি আলোচনা করো, এটাই। আরেকটা পার্থক্য এখান থেকে আসে, সেটা হচ্ছে জিএনপি বা জিএনআই ভার্সাস হচ্ছে জিডিপি। আমার মনে হয় এটা তোমরা জানো, আলোচনার কি দরকার আছে এই দুটার পার্থক্যটা কি? যদি দরকার থাকে তাহলে আমি করব, আর যদি দরকার না থাকে তাহলে লাগবো না, করব না। হ্যাঁ, চূড়ান্ত শব্দটা লাগাবে ভাই মামুন, চূড়ান্ত শব্দটা থাকবে, থ্যাংক ইউ, ধন্যবাদ। চূড়ান্ত শব্দটা থাকবে, চূড়ান্ত কথাটা না থাকলে আবার সমস্যা হয়ে যাবে। একই পণ্য একাধিকবার হিসাবে চলে আসবে, একজনের ইনকাম তিনবার করে হিসাবে চলে আসবে। এটার পার্থক্যটা কি লাগবে? জিএনপি জিডিপির পার্থক্য, এটার পার্থক্য বেশিরভাগ স্টুডেন্টরাই বোঝে, লাগবে কিনা, ইয়েস অর নো? আচ্ছা ঠিক আছে। তো দু একজন বলেছে, কয়েকজন বলেছে ইয়েস, একজন বলেছে নো। যে নো বলেছে তাকে ধন্যবাদ, কারণ সে হয়তো বা ইতিমধ্যে বিষয়টা পারো, আগে ভাগে পড়ে ফেলে আমি পছন্দ করি। তাহলে ইতিমধ্যে দেখো, আমি যদি তোমাদের সূত্রদের পার্থক্যটা দেখি, সূত্রটা হচ্ছে কনজিউম, ইনভেস্ট, এটা হচ্ছে জিএনপি। তারপর হচ্ছে তোমার এখানে হচ্ছে গভর্নমেন্ট কস্ট, এই সূত্রটার পার্থক্য একটা পার্থক্য দেখিয়ে দিলাম, গভর্নমেন্ট কস্ট। এরপর হচ্ছে তোমার এক্সপোর্ট জিরো। এখানে হচ্ছে তোমার কনজিউম, ইনভেস্ট, গভর্নমেন্ট কস্ট। এখানে হচ্ছে নেট এক্সপোর্ট, এ হচ্ছে তোমার সূত্রগত হালকা পার্থক্য। তারপর এটা হচ্ছে জিএনপি, এটা হচ্ছে তোমার টোটাল জনগণের, এটা হচ্ছে টোটাল জনগণের জনগণের উৎপাদিত দ্রব্য ও সেবার মূল্য, জনগণের উৎপাদিত দ্রব্য, চূড়ান্ত দ্রব্য ও সেবার আর্থিক মূল্য। চূড়ান্ত দ্রব্য ও সেবার আর্থিক মূল্য, আমার হাতের লেখা খারাপ হইলেও কেউ রাগ করো না। আর এটা হচ্ছে দেশের অভ্যন্তরে উৎপাদিত, এখানে হচ্ছে দেশের অভ্যন্তরে উৎপাদিত, মাইন্ড করবে না আশা করি কেউ। হাতের লেখা ভালো করতে পারি নাই। দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার আর্থিক মূল্য, এ হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য, সেবার আর্থিক মূল্য। তাহলে এখানে আমরা দুইটা জিনিস আমরা অলরেডি দিয়ে ফেললাম। এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে রেমিটেন্স যুক্ত হয়, অর্থাৎ এই হিসাবটা করার সময় যারা বাংলাদেশি আছেন, তারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক, তাদের রেমিটেন্স এই হিসাবে যুক্ত হয়, যুক্ত হবে। আর এখানে হচ্ছে যারা বাংলাদেশি বিদেশে থাকবে, তাদের রেমিটেন্স যুক্ত হবে না। জিডিপি তো ডোমেস্টিক, ডোমেস্টিক মানে হচ্ছে শুধুমাত্র ঘরের ভিতরে, ঘরের বাইরে যাওয়ার কি নাই, সুযোগ নাই, তাহলে রেমিটেন্স যুক্ত হবে না। এরপর আসো, এখানে আরেকটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, জিএনপিতে, জিএনপিতে বিদেশিদের, দেশের অভ্যন্তরে যারা বিদেশি আছে, যেমন আমাদের দেশের অভ্যন্তরে আমাদের যখন জিএনপি হিসাব হবে, আমাদের দেশের অভ্যন্তরে ভারতীয়দের ইনকাম, চায়নাদের ইনকাম, রাশিয়ানদের ইনকাম, এটা কিন্তু বাদ পড়বে। তাহলে দেশের অভ্যন্তরে বিদেশিদের ইনকাম বাদ, দেশের অভ্যন্তরে অবস্থিত বিদেশিদের অবস্থিত আমি লিখলাম না, দেশের অভ্যন্তরে অবস্থিত বিদেশিদের যে দ্রব্য ও সেবার মূল্য সেটা বাদ, বিদেশিদের আয় বাদ, আমি সংক্ষেপে লিখলাম আয় বাদ, আপনারা লেখার সময় বলবেন দ্রব্য ও সেবার মূল্য বাদ। আর এখানে হবে, এখানে হবে বিদেশিদের, মানে দেশের অভ্যন্তরে অবস্থিত বিদেশিদের, এটা যুক্ত হবে। আচ্ছা, দেশের অভ্যন্তরে অবস্থিত বিদেশিদের ইনকাম যুক্ত হবে, আয় যুক্ত হবে। এবার আরেকটা প্রশ্ন আমি জানতে চাই,
তাহলে কোনটা, এটার আয়তন একটু বড় হয়, এটার আয়তন বড় হয়, অর্থাৎ এটার যে ফিগারটা হবে সেটা একটু বড় হবে, জিএনআই সবসময় একটু বেশি হয়। আর এই যে জিডিপি, জিডিপিটার আয়তন তুলনামূলক একটু কম হয়, ইয়ার তো জিএনআই এর তুলনায় একটু কম হয়। এখানে বলতে হবে জিডিপি, জিএনপির আকার জিডিপির তুলনায় একটু বড় হয়, আর এখানে বলতে হবে জিডিপির আকার জিএনপির তুলনায় একটু ছোট হয়। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার কি ক্লিয়ার? সুন্দর করে লিখলেই ভালো হইতো। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? আচ্ছা, ইয়েস নো ভেরি গুড, একটু দু একটু লেখো, নাহলে বুঝবো কিভাবে? ঠিক আছে, তাহলে এই দুইটা আমরা বুঝলাম, ঠিক না? হুম। এখানে আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি জিএনপির বিষয়টা, আমি আগে পড়ে ফেলেছি জিএনপি। এটা লাগে না, জিএনআই জিএনপি এটার সম্পর্ক এটা কখনোই লাগে না, এটা পড়ার দরকার নাই। আর নেট ন্যাশনাল প্রোডাক্ট, নিট জাতীয় উৎপাদন, নিট জাতীয় উৎপাদন হচ্ছে উৎপাদন ব্যয় আছে কিছু, এটা হচ্ছে অবচয়গত ব্যয় বলা হয়। এই নেট বিষয়টা একটু আমি বুঝাই দিই। মনে করো, সিম্পল হিসাব, তোমার টোটাল ইনকাম হচ্ছে, তোমার টোটাল ইনকাম হচ্ছে 50,000। এই 50,000 টাকা তুমি একটা ফার্ম থেকে মাসিক ইনকাম করেছো, কিন্তু এই ফার্মের দোকানের ভাড়া বুড়া ইত্যাদি দিতে গিয়া তোমার খরচ হয়ে গেল 30,000। এই যে খরচটা বাদ দেওয়ার পর যেটা থাকে, একদম 20,000 অ্যাকিউরেট ইনকাম, এই অ্যাকিউরেট ইনকামটাকেই আমরা বলি হচ্ছে নেট ইনকাম। নেট ইনকাম। তাহলে আমাদের যেই জিএনপি আছে, জিএনপি হচ্ছে টোটাল জাতির ইনকাম, বা জিএনআই আছে, জিএনপি বা জিএনআই আছে, এই টোটাল ইনকাম থেকে যখন তোমার অবচয় জাতীয় ব্যয় তুমি বাদ দিবে, অর্থাৎ ব্যয়টা বাদ দিবে, তখনই তুমি পাইবে কি, তখনই তুমি পাইবে হচ্ছে নিজ জাতীয় উৎপাদন। এটা হইলে হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট মানে উৎপাদন, আর এটা হচ্ছে গ্রোস ন্যাশনাল ইনকাম। দুইটা জিনিস সেম, আগে এই নামে ডাকা হইতো, বর্তমানে সবাই এটাকে এই নামে ডাকে। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে টোটাল ইনকাম থেকে যদি আমরা আমাদের এই ব্যয়টুকু বাদ দেই, তাহলে যেটা পাবো সেটাকে আমরা নেট বলে থাকি। তাহলে নেট ইনকামটা আমরা বুঝতে পেরেছি। এনডিপি সেম। তাহলে মূল বিষয়টা ছিল হচ্ছে জিডিপি, ডোমেস্টিক দেশের অভ্যন্তরে টোটাল যে ইনকামটা হয়, সেই টোটাল ইনকাম থেকে আমাদের যে ব্যয়টা আছে, ব্যয়টা যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের এনডিপি। এটা কিন্তু নেট, এই নেট থাকা মানেই বুঝতে হবে তোমাকে সেখানে ব্যয়টাকে বাদ দিতে হবে, ঠিক আছে? এটাকে বলা হয় ব্যয়, মূলধনের অপচয়জনিত ব্যয়, এটা বলা হয় মূলধনের অপচয়জনিত ব্যয়। কিন্তু এই মূলধনের অপচয়জনিত ব্যয় কি সেটা আর আমাদের ব্যাখ্যায় যাব না, কারণ আমরা এটা ব্যাখ্যায় যেতে গেলে অর্থনীতির ক্লাস হয়ে যাবে। আচ্ছা, এটা ইতিমধ্যে আমরা পড়ে ফেলেছি, জিডিপি, জিডিপি সূত্রগুলো আমরা পড়ে ফেলেছি, সেটা হচ্ছে কনজিউম হবে, ইনভেস্ট হবে, সেগুলো আমরা পড়ে ফেলেছি। পাশাপাশি গভর্নমেন্ট কস্ট হবে। আরেকটা কি হবে তোমাদের কাছে আমি জানতে চাই, দেখি তো। আরেকটা কি হবে? হ্যাঁ, থ্যাংক ইউ, নেট এক্সপোর্ট হবে। থ্যাংক ইউ, অ্যানেক্স, এই তো বুঝে গেছে, নেট এক্সপোর্ট হবে, তাহলে এটা হয়ে গেছে। এবার আসি মাথাপিছু জিডিপি পার ক্যাপিটা। পার ক্যাপিটা কিভাবে অ্যান্সার করতে হবে? খুব সহজ হিসাব। যেমন ধরো আমাদের টোটাল জিডিপি আছে, এই যে আমরা একটু আগে পড়লাম যে টোটাল জিডিপি আছে, জিডিপি আছে 400 কত 55 বিলিয়ন ডলার যে টোটাল জিডিপি আছে। এই টোটাল জিডিপিটাকে দেশের জনসংখ্যা দ্বারা ভাগ দিলেই মাথা পিছুটা পাওয়া যাবে। এখানে সবাই বেশিরভাগই বিজ্ঞানের ছাত্র, এরা সবাই মেধাবী, এরা এটা জানে। তারপর যদি কেউ না জানো, না বুঝলে প্রশ্ন করো। আমি যদি কমেন্টসে কোনো প্রশ্ন পাই তাহলে বুঝো, তুমি বুঝো না, আদারওয়াইজ বাঁচবো তোমরা এটা বোঝো। স্যার এই টপিক গুলোর তো ম্যাথ আসে না, তাই না? না, ম্যাথ আসে না। ওই যে সাধারণত তোমাদের ইতিমধ্যে তো আমি বললাম, সেটা হচ্ছে ওই যে তোমার জিএনপি কি সেটা আসে, তারপর হচ্ছে তোমার ওই জিডিপি কি সেটা আসে, এরপর আসে জিএনপি আর জিডিপির পার্থক্য কি, এই তিনটা প্রশ্নই সাধারণত আসে। এই পার ক্যাপিটা এগুলো আসে না। এখন স্লাইডে দিছে তাই আমি একটু 1-2 মিনিট বলে দিলাম। এবার আসো যে জিডিপির হিসাবটা করে, ও একজন প্রশ্ন করেছে জিএনআই আর হচ্ছে জিডিপি, এই দুটার মধ্যে কোনটা হিসাব করা হয় বেশি। তাহলে দেখবা সব হিসাব করা হয় কিন্তু জিডিপিতে। জিডিপিতে হচ্ছে দেশের অভ্যন্তরে হিসাব, তোমার দেশের অভ্যন্তরে যদি বেশি, তোমার জিডিপি যদি বেশি হয়, তাহলে বুঝতে হবে তোমার দেশের অর্থনীতি কি আছে, প্রচন্ড পরিমাণে সচল আছে। এখন তোমার রেমিটেন্স বাড়ায় দিয়া জিএনআই এর মধ্যে রেমিটেন্স ঢুকে যায়, রেমিটেন্স বেশি আসতেছে, তোমার জিএনআই বেড়ে গেছে, এর মানে রেমিটেন্স যদি বাড়ে, তাহলে সেটা তো তোমার দেশের অর্থনীতি শক্তিশালী না, তো সেটা বাহিরের দেশের অর্থনীতি শক্তিশালী। তার জিডিপি দ্বারা বোঝায় তোমার দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি,
তোমার দেশের অর্থনীতি শক্তিশালী হলে জিডিপির উপর নির্ভর করা হয়। এই জন্যই দেখো, আমরা যখন বলি জিডিপি গ্রোথ রেট, আমরা কিন্তু জিএনআই গ্রোথ রেট জীবনও হিসাব করি না, আমরা সব হিসাব জিডিপিতে করি। আর জিএনআই শুধুমাত্র আমরা একটা জায়গায় আমাদের হিসাব লাগে জিএনআই, ওই যে আমরা বলেছিলাম যে দেশের চারটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে এলডিসি, একটা হচ্ছে মিডল ইনকাম স্ট্যাটাস কান্ট্রি, তারপর হচ্ছে হায়ার মিডল ইনকাম স্ট্যাটাস কান্ট্রি, এই যে হায়ার মিডল ইনকাম স্ট্যাটাস কান্ট্রি, আর একটা হচ্ছে ডেভেলপ কান্ট্রি। এই যে এলডিসি থেকে উত্তরণের জন্য তিনটা কন্ডিশন আছে। একটা কন্ডিশন হচ্ছে জিএনআই, এটা হচ্ছে জিএনআই পার ক্যাপিটা একটা কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হচ্ছে হিউম্যান অ্যাসেটস ইন্ডেক্স। আর 3 নম্বর কন্ডিশন হচ্ছে ভালনারেবল ই ভাই, ইকোনমিক ভালনারেবল ইন্ডেক্স। এই তিনটা ইন্ডেক্স আছে। এর মধ্যে এই যে জিএনআই ইন্ডেক্সটা আছে, জিএনআই ইন্ডেক্সটার মধ্যে মধ্যে বলা আছে $1242 যদি ইউএস তোমার ইনকাম হয় পার ক্যাপিটা, তাহলে তুমি এই এলডিসি থেকে উত্তরণ ঘটিয়ে তুমি এই মিডল ইনকাম স্ট্যাটাস কান্ট্রিতে ঢুকতে পারো। এই জন্য জিএনআই হিসাবটা খুব আসে। আদারওয়াইজ জিডিপি গ্রোথ রেট, সেটা হিসাব হয় জিডিপিতে। বাংলাদেশের টোটাল জিডিপি, সেটাও জিডিপিতে। গতকালকে আমরা দেখছিলাম 11% পর্যন্ত জিডিপি বাড়াই, জিডিপির 11% বাড়াইতে চায়। আবার আমরা দেখেছিলাম এক্সপোর্ট, আবার ইম্পোর্ট রাখতে চায় জিডিপির 10%, সেটা আমরা গতকালকে দেখেছিলাম, ঠিক না? আমরা আবার এটাও দেখেছিলাম কর জিডিপি, কর জিডিপি কত পার্সেন্ট রাখতে হয়। তাহলে দেখো, সকল হিসাবেই কিন্তু জিডিপি নিয়ে, সব হিসাব জিডিপি নিয়ে। তাহলে বলো তো দেখি, একটু মনে আছে কিনা, কর জিডিপি কত পার্সেন্ট করতে চায় 2041 সাল নাগাদ? হ্যাঁ, 20%। তাহলে সকল হিসাবেই কিন্তু জিডিপি দিয়ে হয়। আশা করি প্রশ্নটার উত্তর পাওয়া গেছে। এবার আসো, এই যে জিডিপিটা হিসাব করে, জিডিপি হিসাবে তিনটা পদ্ধতি আছে সাধারণত। একটা হচ্ছে আয় পদ্ধতি, ইনকাম মেথড, আর একটা হচ্ছে ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতি মানে হচ্ছে সাধারণত কনজিউম মেথড, কনজিউমার, তুমি টোটাল কত টাকা ভোগ করেছো সেটা দিয়ে কিন্তু তোমার হিসাবটা সবচেয়ে ভালো পাওয়া যায়, কারণ তুমি যা ভোগ করেছো তাই তোমার আয়। তাহলে আমাদের দেশে এই ব্যয় পদ্ধতিটা বেশি চলে। যদি কখনো আসে তাহলে সাধারণত এই ব্যয় পদ্ধতিটাই আসবে। তা সেই ক্ষেত্রে আমাদের ওই ব্যয় পদ্ধতিটাই পড়তে হবে, আর কিছু পড়ার দরকার নাই। আমরা ব্যয় পদ্ধতি সম্পর্কে ইতিমধ্যে পড়ে ফেলেছি। ব্যয় পদ্ধতি হিসাব করার সময় আমাদের কি হিসাব করবে? 1 নম্বর দেখো, সেটা হচ্ছে কনজিউমার মানে ভোক্তার ভোগ হিসাব করবে। তারপর হচ্ছে 2 নম্বর আমরা দেখেছি টোটাল ইনভেস্টমেন্ট, টোটাল ইনভেস্টমেন্টটা হিসাব করবে। 3 নম্বর আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি, সেটা হচ্ছে গভর্নমেন্ট যে এক্সপেন্ডিচার আছে সেই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার হিসাব করবে। 4 নম্বর আমরা পড়ে ফেলেছি, সেটা হচ্ছে নেট এক্সপোর্ট হিসাব করবে। তাহলে তো আমাদের হয়েই গেল জিডিপির হিসাব ব্যয় পদ্ধতি কিভাবে করা হয়। তাহলে এটাই হচ্ছে ব্যয় পদ্ধতি, যেটা আমাদের সূত্রের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে প্রশ্ন হবে জিডিপির ব্যয় পদ্ধতি আলোচনা করো। জিডিপি এর ব্যয় পদ্ধতি আলোচনা করো, যদি প্রশ্ন এটা আসে জিডিপি এর ব্যয় পদ্ধতি, তাহলে আমাদের এই সূত্র দিয়েই আমাদের কি করতে হবে, অ্যান্সারটা শেষ করে দিতে হবে। এটা হচ্ছে প্রশ্ন, আর উত্তরটা হচ্ছে এই জায়গায় উত্তর। তাহলে আশা করি পারা যাবে। এবার আমরা অন্য পেজে যাই। এবার হচ্ছে প্রবাসী বা রেমিটেন্স। আচ্ছা, জিডিপির ব্যয় পদ্ধতি মোটামুটি হয়ে গেছে। আমি একটু 1 মিনিট রেস্ট নিতে চাই, অনেকটা ওয়াজের স্টাইলে। ওয়াজের রেস্টটা আমার খুব ভালো লাগে, বিশেষ করে রাসিয়া নবী বলে একটা টান দেয়, আরেক কাপ চা টান দেয়, সালামু আলাইকা বলে আরেক কাপ চা, সুন্দর রেস্ট নেওয়ার। কিন্তু আমাদের আবার এই সুযোগ নাই, ঠিক না? তাহলে একটু ব্যয় পদ্ধতিটা একটু আমি দেখতে চাই। ব্যয় পদ্ধতির 4টা ক্রাইটেরিয়া, এই 4টা ক্রাইটেরিয়া সবাই সবাই না পারলেও অনেকে অলস হয়, 4-5 জন অন্তত একটু ইয়ে করেন, কমেন্টস করেন। আমি 1-2 মিনিট একটু রেস্ট নিই। স্যার, এই টপিকগুলোতে ম্যাথ আসে না, তাই না? ম্যাথ আসবে না বলে ফেলেছি। গুড, কনজিউমার, ইনভেস্ট, গভর্নমেন্ট কস্ট, আর হচ্ছে নেট এক্সপোর্ট। থ্যাংক ইউ নাইমা, কারেক্ট অ্যান্সার। সংক্ষেপে লিখলে হবে। গুড, C+I, গভর্নমেন্ট কস্ট, আর হচ্ছে নেট এক্সপোর্ট। আচ্ছা, হুম। এবার হচ্ছে রেমিটেন্স বা প্রবাসী আয়। রেমিটেন্স থেকে কোন ধরনের প্রশ্নটা আসে সেটা হচ্ছে আমরা একটু দেখবো। এক হচ্ছে রেমিটেন্সের গুরুত্ব। এখানে প্রশ্ন সাধারণত আসতে পারে রেমিটেন্সের গুরুত্ব, অর্থাৎ
যে বাংলাদেশ বিষয়গুলি বইগুলোতে যে প্রশ্ন থাকে, রেমিটেন্স আমাদের অর্থনীতিতে কি পরিমাণ গুরুত্ব বহন করে, এটা একটা প্রশ্ন। এরপর হচ্ছে গত 3 বছরের গত 3 বছরের তথ্য, এটা একটা প্রশ্ন আসতে পারে। এরপর আসতে পারে কিভাবে রেমিটেন্স বৃদ্ধি করা যায়, কিভাবে বৃদ্ধি করা যায়, এই জাতীয় প্রশ্ন আসতে পারে। রেমিটেন্সের গুরুত্ব, গুরুত্ব যেই কথা, অবশ্যই এই প্রশ্নটাকে আমরা অন্যভাবে দেখতে পারি, গুরুত্ব বেসিসেও বলতে পারে, অথবা রেমিটেন্সের অবদান, বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের অবদান আলোচনা করো, এইভাবে আলোচনা করতে পারে, ঠিক না? কিভাবে রেমিটেন্স বৃদ্ধি করা যায় বা সরকারের করণীয় কি, যেটা কিভাবে রেমিটেন্স বৃদ্ধি করা যায় সেটা হচ্ছে সরকারের করণীয়। সরকার কোন ধরনের পদক্ষেপ নিলে এই রেমিটেন্সটা বাড়তে পারে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। এসবের বেসিসেই আমাদের কি করতে হবে, এগুতে হবে রেমিটেন্স সংক্রান্ত যত পড়াশোনা আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু দেখি রেমিটেন্সের আমাদের কি কি ধরনের অবদান আছে। আচ্ছা, রেমিটেন্সের যে স্বাভাবিক তথ্যগুলো, সেই তথ্যগুলো আমাদের একটু দেখি আমরা, রেমিটেন্স সংক্রান্ত তথ্য। প্রথমত, যদি রেমিটেন্স, মোট আমাদের এই সেক্টরে, গার্মেন্টস সেক্টরে মোট নিয়োজিত জনসংখ্যা কত? নিয়োজিত জনসংখ্যা, গার্মেন্টস সেক্টরে নিয়োজিত জনসংখ্যা কত? 50। ও, ও, আমি গার্মেন্টস না বলে দুঃখিত, রেমিটেন্স বলতে হবে, গার্মেন্টস ভুলে বলেছি। শশীর অ্যান্সার কারেক্ট। এই সেক্টরে আমাদের জনসংখ্যা হচ্ছে, এদিক দিয়ে শশী অ্যান্সার ঠিক কারেক্ট দিয়েছে, 1,20,00,000 জনগণ। তাহলে দেখা যায় এই যে এটার যে অবদান, রেমিটেন্সের অবদান, 1,20,00,000 জনগণ মানে হচ্ছে আমাদের আহ বিশাল বড় কর্মসংস্থান। তাহলে এর একটা অবদান হচ্ছে হিউজ কর্মসংস্থান এখানে কিন্তু জড়িত। ঠিক আছে, এরপর এখানে আসি, নারী, নারীদের সংখ্যা কত? নারীদের সংখ্যা, নারীদের সংখ্যা হচ্ছে, একজন এখানে অলরেডি দিয়েছে, শশী বলেছে, নারীদের সংখ্যা হচ্ছে প্রায় 9 লাখ, 9 লাখের একটু বেশি, সেটাকে আমরা প্রায় 9 লাখ দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা আরেকটা অবদান দেখলাম, নারীদের কর্মসংস্থান, দুটোই আমরা দিব। নারীদের কর্মসংস্থানকে আলাদাই দিতে হবে, কারণ আমাদের দেশে ভালনারেবল গোষ্ঠীদের মধ্যে একটা বড় গোষ্ঠী হচ্ছে এই নারীরা। এরা কিন্তু বিশাল ঝামেলার মধ্যে থাকে। এই হচ্ছে রেমিটেন্সের একটা বিশাল বড় কর্মসংস্থান। এরপর আমরা রেমিটেন্সে দেখে থাকি প্রতি বছরে মোটামুটি রেমিটেন্স আগে কিছুদিন আগে ব্যাপক হারে বাড়ছিল, সম্প্রতি রেমিটেন্স কিন্তু কমে গিয়েছে, কিন্তু কিছুদিন আগে রেমিটেন্স বাড়ছিল। 2024 সালে, 2024 সালেও বাংলাদেশে ট্রেড ইমব্যালেন্স ছিল কিন্তু $24 বিলিয়ন ট্রেড ইমব্যালেন্স। তাহলে ট্রেড ইমব্যালেন্স বলতে আমরা কি বুঝি? ট্রেড ইমব্যালেন্স বলতে বুঝি হচ্ছে যখন আমার ইম্পোর্টটা, ইম্পোর্টের চাইতে আমার এক্সপোর্ট বেশি হয়ে যায়, তখনই, দুঃখিত, যখন আমার এক্সপোর্টের চাইতে ইম্পোর্ট বেশি হয় আর এক্সপোর্ট কম হয়, তখনই সেটাকে আমরা ট্রেড ইমব্যালেন্স, বাণিজ্যিক ভারসাম্যহীনতা আমরা বলে থাকি। 2024 সালে এই পার্থক্যটা ছিল $24 বিলিয়ন। এই যে আমাদের বিলিয়ন ডলারের ক্রাইসিসটা দেখা দেয়, এই ক্রাইসিসটা যদি আমার এরকম হইতো যে আমার এক্সপোর্ট তো বর্তমানে 30-এর আশেপাশে থাকে, ঠিক না? এক্সপোর্ট সাধারণত 30-এর আশেপাশে থাকে। এক্সপোর্টটা যদি আমার 60 হইতো, ইম্পোর্টও যদি আমার 60 হইতো, তাহলে আমার ইমব্যালেন্সটা হইতো না। কারণ এই যেই ডলারটা আমি ইনকাম করছি, এই ডলারটা দিয়ে আবার বিদেশিদের আমি বুঝাই দিতে পারতাম। কিন্তু আমার এই যে এক্সপোর্ট হয় দেখা গেছে আমার 34, আমার ইম্পোর্ট হয় 60, মাঝখানে আমার এই 30, 34, 26 বিলিয়ন ডলার ঘাটতিটা তৈরি হয়। এই ঘাটতিটা কিন্তু পূরণ করা হয় বেশিরভাগই কি দিয়ে? রেমিটেন্স দিয়ে। তাহলে আমরা বলতে পারি বৈদেশিক বাণিজ্যে এদের একটা বিশাল অবদান, সেটা হচ্ছে বৈদেশিক ভারসাম্য। এখানে দেখি আমরা ভারসাম্য রক্ষায় এটা একটা বিশাল অবদান। ভারসাম্য রক্ষা করে, ডলারের যে ভারসাম্য আছে সেটা রক্ষা করে। পাশাপাশি সে ডলার যে সংকট আছে, আমাদের দেশে যে একটা ডলার সংকট, সেই ডলার সংকট নিরসন করতেও কিন্তু এই রেমিটেন্সের একটা বিশাল ভূমিকা আছে। বাণিজ্য ঘাটতি পূরণ করে, এখানে বাণিজ্য ঘাটতি, এখানে শশী সুন্দর একটা শব্দ দিয়ে আমাকে সহায়তা করেছে, সেটা হচ্ছে বাণিজ্য ঘাটতি সে পূরণ করে। আবার ডলার সংকট, সে ডলার সংকটটাও কিন্তু নিরসন করে এখানে। এরপর দেখো,
আমাদের এখানে আমরা আরেকটা উপকারিতা আছে। আমরা কি বৃদ্ধি দিব তোমরাই বলো। এটাকে আমরা জিডিপি বৃদ্ধি দিব, নাকি এটাকে আমরা জিএনআই বৃদ্ধি দিব? কোনটা বৃদ্ধি দিব? এই রেমিটেন্সের ফলে আমার কোনটা ঘটে? জিডিপি বৃদ্ধি না জিএনআই বৃদ্ধি? হ্যাঁ, অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছে। অর্থাৎ জাতীয় আয় বৃদ্ধি, সেটাকে আমি ইংলিশে দিয়ে দিলাম জিএনআই বৃদ্ধি, কারণ আমরা জানি এটা জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হয় না, এটা জিএনআই এর মধ্যে অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, এটাকে জিএনআইও বলা যায়, অথবা আমরা ইতিমধ্যে পড়েছি সেটাকে আমি কি বলতে পারি, জিএনপিও বলতে পারি। এই দুইটা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি করছে। এরপর দেখো 6, 7। সাত হচ্ছে সার্বিক অর্থনৈতিক উন্নয়ন। And এই যে সার্বিক অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বুঝি? সার্বিক অর্থনৈতিক উন্নয়ন মানে হচ্ছে সব ধরনের উন্নয়ন। সব ধরনের উন্নয়ন কি? ধরো এই যে 1,20,00,000 মানুষ টাকা পাঠাইছে, তাহলে 1,20,00,000 মানুষের 1 কোটি কম হইলে 1 কোটি ফ্যামিলি আছে, কারণ এক এক ফ্যামিলিতে 3 জন 4 জন থাকে। কম হইলো 1 কোটি ফ্যামিলি। তাহলে 1 কোটি যদি ফ্যামিলি হয়, 1 কোটি ফ্যামিলি তাদের দ্বারা উপকৃত। যদি 1 কোটি ফ্যামিলি হয়, তাহলে এক একটা ফ্যামিলির সাথে আমরা খানা জরিপ করেছি। বলতো আমাদের দেশে ফ্যামিলিতে সাধারণত খানা জরিপে কতজন খায়? একটা ফ্যামিলিতে জেনারেলি কত থাকে? হ্যাঁ, 4.4। একটা ফ্যামিলিতে 4.4, অর্থাৎ এক পাতিলে খায় কম হইলো 4.5 জন মানুষ। তাহলে দেখো, তাহলে 1 কোটির সাথে কিন্তু আমাদের উপকার হচ্ছে, উপকার ভোগীর সংখ্যা কত? 4.5 কোটি মানুষ হচ্ছে উপকার ভোগীর সংখ্যা। তাহলে এই যে সার্বিক উন্নয়ন হচ্ছে, এই 4.5 কোটি ফ্যামিলি উন্নয়ন হচ্ছে। এই 4.5 কোটি ফ্যামিলির আবার কেউ কেউ 76% তারা কনজিউম করে। 76% যদি কনজিউম করে, তাহলে বাকি তো থাকে আরো 24%। আরো 24% কোথাও না কোথাও তারা ইনভেস্ট করে। হয় একটা ছোট দোকান দেয়, না হয় সে অন্য কোনো ব্যবসা করে, না হয় সে একটা কি যেন পুকুর দেয়, পুকুরের মধ্যে মাছ ছাড়ে। অর্থাৎ কোনো না কোনো ভাবে 76% কনজিউম করে, বাকি টাকা সে কি করে, বাকি টাকা সে ইনভেস্ট করে। ধরো সে 24% ইনভেস্ট করলো না, মনে করো সে 10% ব্যাংকেই রাখলো। ব্যাংকে যদি রাখে, তাহলে ব্যাংকেও তো টাকার প্রবাহ বাড়ে। এই ব্যাংক 10% টাকা তোমাকে লোন দিচ্ছে। তোমাকে লোন দেওয়ার পর তুমি আবার বাড়ি করছো, সেই বাড়ি থেকে তুমি আবার কি করছো, ইনকাম করছো। আবার এই ব্যাংক এই লোনের মাধ্যমে তার টাকা ব্যাংক লোন দিয়ে ব্যাংকের কর্মসংস্থান হচ্ছে। এগুলাকেই বলা হয় সার্বিক অর্থনৈতিক উন্নতি। সার্বিক অর্থনৈতিক উন্নতি মানে হচ্ছে তোমার টাকা তোমার হাত থেকে বেরোইলো, মানে কম হইলো, এটা তারা যে কতজন লোক উপকৃত হইলো এটার কোনো হিসাব নাই। তাহলে এই যে আমরা রেমিটেন্স যোদ্ধাদের এই বিভিন্ন ধরনের অবদান আমরা দেখতে পাচ্ছি, এর ফলে ব্যাপক কর্মসংস্থান বৃদ্ধি হচ্ছে, নারীদের কর্মসংস্থান বাড়ছে, নারীরা স্বাবলম্বী হচ্ছে, তারপর বাণিজ্য ঘাটতি পূরণ হচ্ছে, পাশাপাশি ডলার সংকট নিরসন হচ্ছে, জিএনআই বৃদ্ধি পাচ্ছে, আমাদের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন এখানে হচ্ছে। তাহলে রেমিটেন্সের ব্যাপক উপকার নাকি? আচ্ছা, কোন কোন শহর থেকে আমরা কি পরিমাণ রেমিটেন্স পাচ্ছি এখানে একটা তুলনামূলক চিত্র আছে। যেমন আমরা সৌদি, আমরা সাধারণত রেমিটেন্স বেশি পাই কোথা থেকে? সবচেয়ে বেশি ইউএসএ থেকে পাই। এখানে যে মধ্যপ্রাচ্যের কথা বলছে, মধ্যপ্রাচ্যে সৌদি, সংযুক্ত আরব, কাতার, 3-4টা মুখস্থ রাখলে হবে, বেশি মুখস্থ রাখার দরকার নাই। তাহলে 3-4টা মুখস্থ রাখলে হবে। একটা হচ্ছে 14 সালের হিসাব, আর একটা হচ্ছে 24 সালের হিসাব। তাহলে 14 সালের হিসাব ছোটটা, 24 সালের হিসাব বড়টা। দেখো 2024 সালের হিসাবে আমরা জনশক্তি রপ্তানির হার, দেখো দুইটা ইনফরমেশন আমাদের পড়তে হচ্ছে। একটা হচ্ছে মানুষ পাঠায় বেশি, একটা হচ্ছে পাঠায় বেশি, আর একটা হচ্ছে টাকা ইনকাম বেশি। ইনকাম বেশি কিন্তু ইউএসএ থেকে, কারণ ডলার হিসাব তো একটু বেড়ে যায়। আবার পাঠাই যদি বেশি হিসাব করো, তাহলে কিন্তু সবচেয়ে বেশি লোক পাঠায় কোথায়? সৌদি আরবে। এরপর আমরা লোক পাঠাই কোথায়? মালয়েশিয়ায়। এই যে দেখো, সৌদি আরবে আমাদের টোটাল জনসংখ্যার যা যায় তার 42% যায় কিন্তু সৌদি আরব, 22% যায় মালয়েশিয়া, 8% যায় হচ্ছে ইউএ, ইউরোপীয় ইউনিয়নে যায় হচ্ছে ইউএই। এটা ভুল আছে এখানে, ইউএই হবে। ইউএই হচ্ছে তোমার ইউনাইটেড আরব আমিরাত। এই ইউনাইটেড আরব আমিরাতে, সংযুক্ত আরব আমিরাতে যায় হচ্ছে 8%। তাহলে আমাদের জনসংখ্যার বেশিরভাগই মধ্যপ্রাচ্যে যায়, যদিও মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে নয়। আর বাকিদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য, ওমান, কাতার, কোতার ইত্যাদি। এই কিছু ইনফরমেশন পড়বা। রেমিটেন্স বাড়ানোর জন্য কিছু পরামর্শ ডক্টর সালাউদ্দিন আমাদের লেখায় পড়েছিলাম পত্রিকায়, যার একটাও বুঝি নাই ভালো মতো। রেমিটেন্স বাড়ানোর 3টা উপায় একটু বুঝিয়ে দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, পদক্ষেপ নাকি রেমিটেন্স বাড়ানোর পদক্ষেপ। এখন সালাউদ্দিন আহমেদ স্যার কি লিখছে আমি জানি না, সে হচ্ছে মেধাবী মানুষ, দুর্দান্ত লেভেল, তাদের লেভেল তো আমরা পৌঁছাইতে পারবো না। পদক্ষেপ অর্থাৎ কি কি পদক্ষেপ সরকার নিতে পারে। হুম, পদক্ষেপ সরকার কি কি নিতে পারে অথবা কি কি নিয়েছে, দেখো অলরেডি কি কি নিয়েছে সেটা আমি বলে দিব, কি কি পদক্ষেপ সরকার নিতে পারে সেটা আমরা বলবো। এক হচ্ছে রেমিটেন্স বাড়ানোর জন্য সবচেয়ে বেশি কি আরো জনশক্তি পাঠাতে হবে।
এখন 1 কোটি আছে, 1 কোটির জায়গায় যদি তুমি 2 কোটি পাঠাও তাহলে অবশ্যই তোমার ব্যাপক হারে বেড়ে যাবে। তাহলে আরো জনশক্তি রপ্তানি করতে হবে। হুম, আরো জনশক্তি রপ্তানি করতে হবে। এবার তুমি তোমার দেশের জনগণ খালি ইচ্ছা মতো ঠেল্লায় সৌদি আরবে পাঠাইতে চাও, কিন্তু সৌদি আরব তোমার দেশের জনগণ নিবে কিনা এটা তো একটা ম্যাটার আছে। তাহলে কি করতে হবে, তোমার যে সে যে ফরেন মিনিস্টার আছে সৌদি আরবের ফরেন মিনিস্টারের সাথে বসতে হবে, বৈঠক করতে হবে। বৈঠক করার পর সৌদি আরবের শ্রম বাজার ধরো গেটটা এই মুহূর্তে সৌদি আরবের শ্রম বাজারের গেটটা ক্লোজ আছে, তাহলে সেই শ্রম বাজার তোমার ফরেন মিনিস্টার যদি এখানে গিয়ে বারবার বারবার রিকোয়েস্ট করতে থাকে, অনেক হাত পা ধরা যায়, তাহলে সেই গেটটা খুলে দিলেও দিতে পারে তোমার জন্য। এই যে গেটটা সে খুলে দিল, তাহলেই তো তোমার জনশক্তি সেখানে রপ্তানি হবে। এটাকে বলা হয় শ্রম বাজার উন্মুক্তকরণ। তাহলে শ্রম এটা দুইটাই হইতে পারে, একটা হচ্ছে শ্রম বাজার উন্মুক্তকরণ, শ্রম বাজার উন্মুক্তকরণ, অর্থাৎ এটাকে আমরা অন্য নামে দিতে পারি নতুন শ্রম বাজার সৃষ্টি। অর্থাৎ তুমি বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করবা, যোগাযোগ করার পর নতুন শ্রম বাজার সৃষ্টি এই নামটা দিলে সবচেয়ে সুন্দর হয়। শ্রম বাজার উন্মুক্তকরণ তো নিজের শ্রম বাজার উন্মুক্তকরণ বোঝায়, তাহলে সে নতুন শ্রম বাজার সৃষ্টি। তোমাকে সৌদির সাথে সৌদির গেট ওপেন করতে হবে, তোমাকে সংযুক্ত আরব আমিরাতের সাথে কথা বলে তার গেট ওপেন করতে হবে, ওমানের সাথে কথা বলে তার গেট ওপেন করতে হবে। যত বেশি গেট ওপেন করবা তত বেশি জনশক্তি রপ্তানি বাড়বে, যত বাড়বে তত ডলার বাড়বে। এবার দেখো, তুমি একটা লোক পাঠাইলা, লোক পাঠাইবার পর সে দেখা গেছে সে যা ইনকাম করে মাসে 10,000 হয়, কেন? সে অদক্ষ শ্রমিক। তুমি যে একটা ইঞ্জিনিয়ার পাঠাইতা, সে গিয়া কিন্তু মাসে 10 লাখ ইনকাম করতো, তাহলে সে কিন্তু দক্ষ শ্রমিক হইতো। তাহলে বিদেশে যদি তুমি রেমিটেন্স বাড়াইতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? দক্ষ শ্রমিক প্রেরণ, তোমাকে দক্ষ শ্রমিক পাঠাতে হবে যে প্রচুর রেমিটেন্স ইনকাম করতে হবে। এখন বলতে পারো যে ভাইয়া এই দক্ষ শ্রমিক আমি পাবো কই? এই যে দক্ষ শ্রমিক তুমি পাইবা, পাইতে হলে তোমার নিশ্চয়ই তাদেরকে প্রশিক্ষণ দিয়ে পাঠাতে হবে। কারণ তোমরা জানো আমাদের দেশে বাইরা আছে, এরা একটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠান প্রশিক্ষণ দেয়, আরো কিছু প্রাইভেট প্রতিষ্ঠান আছে সেগুলোও কিন্তু এই প্রতিষ্ঠান দেয়, প্রশিক্ষণ দেয়। বিশেষ করে সিঙ্গাপুরে, সিঙ্গাপুর একটা ছোট সিটি, সিঙ্গাপুরে পাঠাইবার জন্য বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান আছে যারা কনস্ট্রাকশনের কাজ ডাইরেক্ট ডাইরেক্ট আমাদের দেশে প্রশিক্ষণ দিয়া, এমনকি শুধু প্রশিক্ষণই না, প্রশিক্ষণ দেয় কনস্ট্রাকশনের কাজ, তারপর তারা ইন্টার্নি করতে পাঠায়। ইন্টার্নি করতে হচ্ছে বিভিন্ন কনস্ট্রাকশন কাজ চলে না, সেখানে ইন্টার্নি করতে পাঠায়। ইন্টার্নি করতে পাঠায়া কনস্ট্রাকশনে দক্ষ কইরা তারপর সে সিঙ্গাপুরে এই দক্ষ শ্রমিক গুলা পাঠায়। তাহলে দক্ষ শ্রমিক প্রেরণ করতে হবে তোমাকে। আর দক্ষ শ্রমিক প্রেরণের জন্য তোমাকে কি করতে হবে? প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, ব্যাপক হারে প্রশিক্ষণের ব্যবস্থা। এবার দেখো, খরচ কমানো, অর্থাৎ অভিবাসন যে খরচ আছে সেই খরচ কমানোটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ তোমার হাতে যদি যদি তুমি 2 লাখ টাকায় মালয়েশিয়া যাইতা, তাহলে তুমি মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করতা। যখন তোমার কাছে মালয়েশিয়া যাওয়ার জন্য 6 লাখ টাকা নিচ্ছে, তখন তুমি কোনো ক্রমে এই 6 লাখ টাকা ম্যানেজ করতে পারছো না, তুমি যেতেও পারছো না। এই অভিবাসন যাওয়ার জন্য যদি খরচটা কমানো যায়, তাহলে কিন্তু ব্যাপক হারে জনসংখ্যা বাইরে যাবে। আর জনসংখ্যা যখনই বাইরে যাবে, তখনই কিন্তু তোমার রেমিটেন্স বাড়তে থাকবে। এবার দেখো আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইনসেনটিভ। ইনসেনটিভ মানে কি? প্রণোদনা, তোমরা জানো সেটা প্রণোদনা। সরকার 2%, তুমি যদি 1 টাকা পাঠাও তাহলে সরকার তোমার জন্য তুমি যদি 100 পাঠাও, সরকার তোমাকে 102 টাকা দেয়। এই যে প্রণোদনা, তাহলে প্রণোদনা বাড়াতে হবে। যত প্রণোদনা বাড়াইবা তত হুন্ডি কমবে, আর হুন্ডি যত কমবে তত তোমার রেমিটেন্স কি দিন দিন বাড়তে থাকবে, প্রভাব বাড়বে, দেশের অর্থনীতি আরো কি হবে? শক্তিশালী হবে। এরপর আরেকটা বিষয় আছে, আমাদের যে শ্রমিকরা যায় দুইটা ভাবে যায়। একটা ভাবে হচ্ছে, মনে করো আমি দুলাল বিদেশে যাইতে চাই, তাহলে আমার ওখানে সৌদি আরবে ধরো একটা কি আছে, একটা কেক তৈরির দোকান আছে। ওই কেক তৈরির দোকানের যে মালিক, ওই মালিকের সাথে যোগাযোগ করে আমি ডাইরেক্ট মালিকের সাথে যোগাযোগ করে মালিকের আন্ডারে গোলাম হিসেবে গেলাম। তখন এই মালিকের বাইরে আমি আর কোনো কাজ করতে পারি না। মালিক যদি আমাকে 2 রিয়াল দেয়, আমার সেটা নিয়ে কি করতে হয়? সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু দেখা গেছে আমার শ্রমের মূল্য সেটা 20 রিয়ালের সমান, কিন্তু সে আমাকে 2 রিয়াল দেয়, সেটাই আমি সন্তুষ্ট থাকি। এইভাবে আমরা গোলাম হয়ে যাই। এইভাবেই সৌদি আরবে বেশি যায়। তখন এই কাজের পারমিশনের জন্য আকামা ঠাকামা দুনিয়ার কাজ লাগে, তখন অনেক জটিলতায় পড়ে যায় শ্রমিক। তাই বলছে একটা সিস্টেম আমাদের দেশে চালু করতে হবে, সেটা হচ্ছে G2G। G2G মানে হচ্ছে আর এই মালিক ঠালিক দালালের মাধ্যমে যাওয়া যাবে না, ডাইরেক্ট আমাদের দেশে গভর্নমেন্ট সৌদি আরবের গভর্নমেন্টের সাথে কথা বলবে। আমাদের দেশের গভর্নমেন্ট সৌদি আরবকে বলবে আপনি 2 লাখ মানুষের জন্য, 2 লাখ না 20 লাখ মানুষের জন্য বাজার উন্মুক্ত করে দেন। এই G2G প্রক্রিয়া আমার দেশের গভর্নমেন্ট সৌদি আরবের গভর্নমেন্ট পাঠাবে, তাহলে সে সব ধরনের কাজই করতে পারবে, সব জায়গায় ফ্রি অ্যাক্সেস থাকবে। এই এক দোকানের মধ্যে কাজ করতে হবে এরকম নয়। এসব G2G প্রকল্পের মাধ্যমে যে মানুষ পাঠানো যায়, তাহলে রেমিটেন্স দিন দিন বাড়তে থাকবে। তাহলে কি মোটামুটি বোঝা গেল?
রেমিটেন্স কিভাবে বাড়ানো যায়, কি কি পদক্ষেপ এই সেক্টরে আমাদের নিতে হবে? ইয়েস। দেখো, রেমিটেন্সের অর্থনৈতিক উন্নয়নের অবদান: এক হচ্ছে বাণিজ্য ঘাটতি পূরণে সে কাজ করে, সে রিজার্ভ ব্যাপক হারে বৃদ্ধি করে, রিজার্ভ বাড়ায়, নারীর কর্মসংস্থান হয়, জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, ওই যে আমরা দেখলাম 4.5 কোটি জনগণ উপকৃত হয়, অবকাঠামোগত উন্নয়ন হয়। এখানে হচ্ছে সরকার কি কি পদক্ষেপ নিতে পারে আমরা এখানে দেখতে পারি: শ্রম বাজার সম্প্রসারণ করতে পারে, অভিবাসন যে ব্যয়টা আছে ব্যয়টাকে হ্রাস করতে পারে, তারপর হচ্ছে দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন করতে পারে, একজন বলছে ডিজিটালাইজেশন করতে পারে, থ্যাংক ইউ। পাশাপাশি হচ্ছে সুশাসন প্রতিষ্ঠায় নতুন আইন বিধি নীতিমালা প্রণয়ন করে, এটা করতে পারে। কিন্তু আইনি জটিলতা, তোমরা অবশ্যই এটা দিবা, কিন্তু আইনি জটিলতা আহামরি কাজ হয় না, এই জি2জি পর্যায়ে কর্মী প্রেরণ করতে পারে। তারপর হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক, এটা ইম্পর্টেন্ট। যেমন তোমার 2 লাখ টাকা আছে, তুমি মালয়েশিয়া যেতে পারছো না, খরচ তোমার 5 লাখ হচ্ছে, তখন তুমি 3 লাখ টাকা কি করতে পারো, এই প্রবাসী কল্যাণ ব্যাংকের কাছ থেকে তুমি লোন নিতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট। বৈধ উপায়ে বিভিন্ন রেমিটেন্স প্রেরণের মাধ্যমে নগদ সহায়তা, যেটা ইনসেন্টিভ বললাম, বর্তমানে সরকার 2% ইনসেন্টিভ দেয়, সেটাকে আরো বৃদ্ধি করা যেতে পারে বা দেওয়া যেতে পারে। এইভাবে আমরা পারি। ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, এটা একটু জটিল প্রসেস হয়ে যায়। হুম। এরপর আমরা পিপিপিতে যাব, কিন্তু পিপিপিতে যাওয়ার আগে আমরা একটু 10 মিনিটের ছুটিতে যাব, না জানো দিচ্ছে 10 মিনিট বিরতি।
আমরা আবার চলে এসেছি। তানভীর তানভীর বলেছে হুন্ডি বন্ধ করার তিনটি উপায়। এক হচ্ছে কঠোর আইন করতে হবে, দুই নম্বর হচ্ছে আইনের প্রয়োগ করতে হবে, এরপর হচ্ছে তোমার প্রণোদনা যথাযথ বাস্তবায়ন করতে হবে, আর হচ্ছে তোমার টাকা পাঠানোর মাধ্যমকে অনেক সহজ করতে হবে। এসব যদি করতে পারো তাহলে হুন্ডি আটকাবে। বুঝতে পারছো? আর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস, জনসচেতনতা বৃদ্ধি। মানুষকে বোঝাতে হবে যে হুন্ডি দেশের জন্য কতটা ক্ষতিকর। এসব যদি করা যায় তাহলে তুমি হুন্ডি আটকাইতে পারবে, না হতে পারবে না। জনসচেতনতা সবকিছুর মূলে রয়েছে, জনসচেতনতা। কোনো আইন করে লাভ হবে না। বুঝতে পেরেছো? জনসচেতনতা হচ্ছে মূল জিনিস, প্রধান জিনিস। এটা করতে পারলে বাকি সব টিকে যাবে ইনশাল্লাহ। এখানে কি বলেছো, কত পার্সেন্ট প্রণোদনা নাকি ডলারের মান মার্কেটের উপর ছেড়ে দিতে হবে? অবশ্যই ভাইয়া। পার্সেন্টেজে প্রণোদনা হচ্ছে হুন্ডি বন্ধ করে, পার্সেন্টেজে প্রণোদনা দেওয়া ছাড়া হুন্ডি বন্ধ করার আর কোনো উপায় আছে কি? আছে, ওই যে বললাম অনেকগুলো, একাধিক। জনসচেতনতা, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে প্রধান উপায়। এরপর হচ্ছে তোমার আইন প্রয়োগ করা, আইন বাস্তবায়ন করা, নতুন আইন করা, তারপর হচ্ছে টাকা পাঠানোর প্রসেসকে আরো বেশি সহায়তা করা, প্রণোদনা দেওয়া, এইসব হচ্ছে বিভিন্ন উপায়। এবার তাহলে আমরা দেখি পিপিপি। পিপিপি তে আমাদের কি আছে সেটা আমাদের এবার একটু দেখতে হবে। দেখি আবার কলমের লেখা কই। একটু ওয়েট, আমার তো লেখা হচ্ছে না। স্লেটের ইয়া মনে হয় একটু নড়াচড়া করছে। একটু ওয়েট করতে হবে। দেখি আমার এই ডিভাইসের নেটওয়ার্ক মনে হয় একটু দুর্বল হয়ে পড়েছে। দেখি তো, এই ডিভাইস নেট পাচ্ছে না। হ্যাঁ, ডিভাইস কানেকশন পেয়েছে, নো প্রবলেম। এখন দেখি সরকারি বেসরকারি পিপি সম্পর্কে ইতিমধ্যে আমরা অনেকগুলা ঘটনা পড়ে ফেলেছি। এই পিপিপি এর অনেকগুলা উপকার আছে, অংশদারিত্বের সংজ্ঞা সেটা তো আমরা পড়ে ফেলেছি। সেখানে হচ্ছে প্রাইভেট ফাংশন থাকবে, পাবলিক থাকবে, পাশাপাশি হচ্ছে এই এই দুইজনের মধ্যে একটা চুক্তির মাধ্যমে হবে। কখনো কখনো এটাই বেশি থাকে, কখনো এই বেশি টাকা দেয়, এই দুইজনে বেশি টাকা দেয়। এর কয়েকটা উদ্দেশ্য আছে। যদি বলা হয় পিপিপির উল্লেখযোগ্য উদ্দেশ্যটা কি, উল্লেখযোগ্য উদ্দেশ্য হচ্ছে এই উল্লেখযোগ্য উদ্দেশ্য বোঝার পাশাপাশি আমাদের হচ্ছে পিপিপি সেক্টর, অর্থাৎ কোন কোন সেক্টরে এই পিপিটা কাজ করে সেটা আমরা একটু দেখি। একটা সেক্টর হচ্ছে পিপিপির অবকাঠামো, তাহলে উদ্দেশ্যটা হবে অবকাঠামোগত উন্নয়ন। সহজ হিসাব, অবকাঠামো যেটাকে আমরা দেখছি রাস্তাঘাটে পিপিটা ব্যাপক হারে কাজ করে। তারপর হচ্ছে কিছু বিদ্যুৎ প্রকল্প আছে না, কিছু বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, এখানেও কিন্তু পিপিপি কাজ করে। বিদ্যুৎ ও জ্বালানি এসব নিয়ে কিন্তু পিপিপি কাজ করে। এরপর হচ্ছে আমাদের কিছু কয়লা বিদ্যুতের কিছু কয়লা টয়লা উঠায়, যেগুলোকে আমরা মিনারেল বলি। সেটা হচ্ছে জ্বালানি সম্পদ, খনিজ সম্পদ। খনিজ সম্পদেও কিন্তু পিপিপি কাজ করে, ঠিক আছে? খনিজ সম্পদ অর্থাৎ কিছু কয়লা উত্তোলনে যে ব্যয় ট্যায় হয় সেগুলো পিপিপির ভিত্তিতে কিছু করা হয়, সেটা হচ্ছে খনিজ সম্পদে কিন্তু পিপিপি ব্যাপক কাজ করে। তারপর স্বাস্থ্য খাতে পিপিপি কাজ করে। স্বাস্থ্য খাতে পিপিপি কাজ করে। যেটা হচ্ছে আমি যতটুকু জানি সেটা হচ্ছে, আবার একটু ভুল আছে কিনা দেখি তো, এখানে ডাক্তার কেউ আছেন তাহলে বলতে পারবেন। আমি শুনেছি, আমি ঠিক শিওর না, বিএসএমএমইউ যে স্পেশালাইজড হসপিটাল করা হয়েছে ওটা কি পিপিপির ভিত্তিতে কিনা। আমি শুনেছি ওটা নাকি পিপিপির ভিত্তিতে। ডাক্তার কেউ আছেন এখানে? আচ্ছা ঠিক আছে, হয়তো বা নাই। তাহলে ওইটা হইতেও পারে, নাও হইতে পারে, আমি শুনেছি এটা পিপিপির ভিত্তিতে। আদ্রিতা, থ্যাংক ইউ। তাহলে এই যে স্বাস্থ্য খাতেও কিন্তু আমরা পিপিপি দেখতে পাই। তাহলে অবকাঠামোগত খাতে পিপিপি আছে, বিদ্যুৎ খাতে, জ্বালানি খাতে পিপিপি আছে, খনিজ সম্পদ খাতেও পিপিপি আছে, স্বাস্থ্য খাতেও কিন্তু পিপিপি আছে। তাহলে প্রযুক্তি খাতে পর্যন্ত পিপিপি আছে। অনেক প্রজেক্ট করা হয় প্রযুক্তি খাতে, ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ টশিক্ষণ একাডেমি, বিভিন্ন কিছু করা হয় প্রযুক্তি খাতে। হাইটেক পার্ক করা হয়, এই প্রযুক্তি খাতেও কিন্তু পিপিপি আছে। অনেক হাইটেক পার্ক, কিছু হাইটেক পার্ক করা হয়েছে, সেটা হচ্ছে পিপিপির মাধ্যমে। তাহলে পিপিপির উদ্দেশ্য কি? তাহলে পিপিপির উদ্দেশ্য হচ্ছে, এক আমরা দেখলাম পিপিপির উদ্দেশ্য হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, এটা একটা পিপিপির উদ্দেশ্য। দুই নম্বর হচ্ছে বিদ্যুৎ খাতের উন্নয়ন পিপিপির উদ্দেশ্য, খনিজ ও জ্বালানি সম্পদে খাতে উন্নয়ন সেটা,
স্বাস্থ্য খাতে উন্নয়ন, প্রযুক্তি খাতে উন্নয়ন, এগুলো পিপিপির উদ্দেশ্য। এগুলো তো একটা কমন কমন কথা। এর বাইরেও পিপিপির আরো উদ্দেশ্য যা দেওয়া যায়, সেটা হচ্ছে পিপিপির একটা উদ্দেশ্য হচ্ছে জিডিপি বৃদ্ধি। আমরা আগেই বলেছিলাম আমার দেশের ভিতরে আমি অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো চাই, সেটা কিন্তু জিএনপি নয়, জিএনআই নয়, সেটা হচ্ছে জিডিপি বৃদ্ধি বা জিডিপির প্রবৃদ্ধি বৃদ্ধি। এটা হচ্ছে পিপির একটি প্রধান উদ্দেশ্য। এই পিপির মাধ্যমে কর্মসংস্থান ব্যাপক হারে বাড়ে। কিভাবে কর্মসংস্থান বাড়ে? তুমি আজকে হানিফ ফ্লাইওভার করতে যাচ্ছ, তাহলে হানিফ ফ্লাইওভারে কম হইলেও তোমার 3,000 শ্রমিক সেখানে লাগবে প্রতিদিন কাজ করবে। 3,000 শ্রমিক, এটা সাধারণত বেশি হয়। এত বড় ফ্লাইওভারে 3,000, 5,000, 6,000, 30,000 শ্রমিকও কাজ করে থাকে। এই যে শ্রমিকরা কাজ করে, এই কাজ করার মাধ্যমে কিন্তু একটা কর্মসংস্থান বৃদ্ধি পাইলো। এই যে ওরিয়ন গ্রুপ থেকে তারা জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে বসে টোল আদায় করে, এখানেও একটা দীর্ঘস্থায়ী কর্মসংস্থান কি পাইলো? বৃদ্ধি পাইলো। এই যে পিপিপির মাধ্যমে দেশীয় ইঞ্জিনিয়াররা এসে কাজ করছে, এই দেশীয় ইঞ্জিনিয়ারদের একটা বিশাল সেক্টর বা কর্মসংস্থান হলে এই পিপিপির মাধ্যমে। যখন এটা আমরা বিদেশি প্রযুক্তি দিয়ে করি, বিদেশি লোন নিয়ে করি, তখন কিন্তু বিদেশি ইঞ্জিনিয়ার আইসা আমার দেশে টাকাটা নিয়ে যায়। এতে করে আমার ডলার সংকট দেখা দেয়, এতে করে আমার টাকা পাচার হয়, এক ধরনের বৈধ পাচার হয়। আবার হচ্ছে আমার দেশের কি জানা এই কর্মসংস্থান কর্মসংস্থান সেটা বঞ্চিত হয়। তাহলে পিপিপির ফলে আমার দেশের কর্মসংস্থান ব্যাপক হারে বাড়ে। 2 নম্বর হচ্ছে পিপিপি আমার অর্থনৈতিক দিক থেকে আমরা পড়েছিলাম পরনির্ভরশীলতা ব্যাপক হারে কমায়, পরনির্ভরশীলতা হ্রাস পায়। আমরা সবসময় চায়না অথবা জাপান এদের উপর নির্ভরশীল থাকতে চাই না, আমাদের পরনির্ভরশীলতা হ্রাস পায়। প্লাস হচ্ছে আমাদের সক্ষমতা বাড়ে। যত আমরা পিপিপি প্রকল্প নিব তত আমাদের সক্ষমতা কি করতে থাকবে? বাড়তে থাকবে। এইগুলা হচ্ছে পিপিপির একটা উদ্দেশ্যও বলতে পারো, অথবা পিপিপির একটা ফলাফল। ফলাফলও হয় এগুলো, উদ্দেশ্য হয় এগুলো। ফলাফল অবকাঠামোগত উন্নয়ন, জিডিপি বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, পরনির্ভরশীলতা কমে, সক্ষমতা বাড়ে। এইভাবে আর কি পিপিপির কাজগুলো হয়ে থাকে। ডলারের মান, তাহলে পিপিপি সেক্টরটা ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। কোন কোন খাতে পিপিপি কাজ করে? অনেকগুলো খাতে পিপিপি কাজ করে। বিশেষ করে পিপিপি কাজ করে অবকাঠামো খাতে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে, খনিজ সম্পদ খাতে, স্বাস্থ্য খাতে, প্রযুক্তি খাতে ও অন্যান্য খাতে। আরো কিছু খাত আছে যে খাতগুলো আমার এই মুহূর্তে মনে নেই। তাহলে উদ্দেশ্য সময় আমরা অনেকগুলো উদ্দেশ্য এখানে পড়লাম। পিপিপি কি কি উদ্দেশ্য আমরা পাই, সেটা হচ্ছে পিপিপি প্রকল্প, উন্নয়ন প্রকল্প, প্রক্রিয়া, সেটা আমরা দেখলাম। পিপির ফলাফল, ফলাফল তো ইতিমধ্যে আমি কয়েকটা ফলাফল বলে দিয়েছি। কি কি ফলাফল হয়? আমাদের সক্ষমতা বাড়বে, আমাদের পরনির্ভরশীলতা কমবে, আমাদের অবকাঠামোগত উন্নয়ন হবে, আমাদের বিদ্যুৎ সেক্টর, আদার্স সেক্টর সবগুলো একবারে বলে দিবে। বিদ্যুৎ সেক্টর, জ্বালানি সেক্টর, স্বাস্থ্য সেক্টর, অবকাঠামো সেক্টর, সকল সেক্টরে আমাদের ব্যাপক হারে কি বাড়বে? উন্নয়ন বাড়বে। এটা হচ্ছে পিপি খাতে আমাদের ব্যাপক ফলাফল। এরপর হচ্ছে পিপিপির মাধ্যমে যে সকল খাতকে আনা হয়েছে সেটাও আমি ইতিমধ্যে বলে দিয়েছি। কি কি খাত? সেটা হচ্ছে সড়ক খাত, তারপর হচ্ছে বিদ্যুৎ খাত, এরপর হচ্ছে তথ্য ও যোগাযোগ খাত, স্বাস্থ্য খাত, তারপর হচ্ছে দেখলাম আমরা খনিজ খাতে দেখলাম। তবে পিপিতে শিল্প পার্ক, যেগুলোকে আমরা হাইটেক খাত বললাম, প্রযুক্তি খাত, সেটা তো পারে। পাশাপাশি আমাদের পিপিপি, আমারও আরেকটা কথা মনে পড়েছে, সেটা হচ্ছে পর্যটন খাতেও, পর্যটন খাতেও কিন্তু পিপিপি হয়। পর্যটন খাতে অনেক হোটেল মোটেল তৈরি করা হয়েছে এই পাবলিক আর প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে। তাহলে পর্যটন খাতেও কিন্তু পিপিপি বাড়তে পারে, সেক্টর বা খাতসমূহ পিপিপি যেসব সেক্টরে কাজ করে। আহ, ঠিক আছে, এখানে লিখলেই ভালো হতো, এখানে লিখলে মনে হয় ভালো মনে থাকতো। আচ্ছা, পিপিপি সুবিধা আর অসুবিধা, তাহলে এখানে সাধারণত পিপিপি সুবিধা আর অসুবিধার মধ্যে সুবিধাই সবচেয়ে বেশি আছে, অসুবিধা তুলনামূলক কম আছে। সুবিধা তো আমরা ইতিমধ্যে বলেছি, আমাদের কর্মসংস্থান বাড়বে, সেটা হচ্ছে সুবিধা। পরনির্ভরশীলতা কমাতে আমাদের সুবিধা, যা আমাদের সফলতা তাই হচ্ছে আমাদের সুবিধা। আমাদের জিডিপি বাড়বে, সেটা হচ্ছে আমাদের সুবিধা। বিদেশের কাছ থেকে আমাদের লোন আনতে হবে না, সেটাও আমাদের সুবিধা। ডলার আমাদের দেশ থেকে পাচার হবে না, সেটাও আমাদের সুবিধা। আমাদের নিজস্ব কি যেন কর্মসংস্থান বাড়বে, সেটা আমাদের সুবিধা। পাশাপাশি হচ্ছে আমাদের সক্ষমতা বাড়বে, সেটাও সুবিধা। অসুবিধা কি? অসুবিধার একটা সমস্যা হচ্ছে লাল ফিতার দৌরত্ব। এটা সবসময় অসুবিধা, লাল ফিতার দৌরত্ব। এই লাল ফিতার দূরত্ব বলতে কি বুঝি? এই যে আমরা বললাম পাবলিক আছে আর প্রাইভেট আছে, যখন এই প্রাইভেট সেক্টরের লোকগুলো ইনভেস্ট করছে, সে এখানে 6 টাকা ইনভেস্ট করছে, গভর্নমেন্ট এখানে 4 টাকা ইনভেস্ট করতে, দুজনে মিলে 10 টাকা ইনভেস্ট করছে। তাহলে তার কাজগুলো করার জন্য তার কিন্তু গভর্নমেন্ট অফিসারের কাছে যেতে হয়। তার যখনই গভর্নমেন্ট অফিসারের কাছে যেতে হয়, তখনই সে কিন্তু, যদিও এটার সাথে গভর্নমেন্ট জড়িত, অন্যান্য কাজে সে ডাইরেক্ট মনে করো সে 2 টাকা ঘুষ চায় বসে রইল, কিন্তু অন্যান্য কাজে যে 2 টাকা ঘুষ চায়, এই পিপিপির কাজে সে 1 টাকা ঘুষ হইলেও চায়। অন্যান্য কাজে ফাইলটা যদি 3 মাস ফালায় রাখে, পিপিকির কাজে কম হইলেও সে 1.5 মাস ফালায় রাখে। অর্থাৎ যতই এর সাথে সরকার জড়িত থাকুক, তারপরও কিন্তু এই অফিসাররা ঘুষ ছাড়া ফাইল ছাড়ে না, একের পর এক বিভিন্ন অজুহাত দিয়া ফাইলের পর ফাইল আটকায় রাখে। তাহলে এই যে পিপিপির একটা অসুবিধা, এই অসুবিধাটা কিন্তু আমাদের দেশে চিরকালেই থেকে যাবে। এই হচ্ছে প্রকল্পে একটা বিশাল অসুবিধা হয়ে যায়। তারপর মাঝে মাঝে দেখা যায়, যেমন এই লোক
6 টাকা ইনভেস্ট করার কথা, কিন্তু এই মুহূর্তে সে 6 টাকা হাতে পাচ্ছে না, যে কোনো কারণে তার টাকাটা অন্য কোনো কাজে ব্যবহৃত হচ্ছে। তখন দেখা যায় যে একটা আর্থিক সংকট দেখা যায়। অর্থাৎ যেই কন্ট্রাক্টর সরকারের সাথে চুক্তি করলো, তার অনেক সময় অর্থটা সে সময় মতো দিতে পারে না। তাহলে এখানে একটা আর্থিক সংকট দেখা দেয়। আরো যে সমস্যাটা হয় সরকারি খাতে, এটা সবাই জানে, এখানে অনেক ইঞ্জিনিয়ার আছে, সময় মতো অর্থ ছাড় না হওয়া। সময় মতো অর্থ ছাড়, যেমন এই মুহূর্তে যা দরকার, যে অর্থটা দরকার, তোমরা দেখবা যে একটা রাস্তার কাজ চলতেছে, এই রাস্তাটার মধ্যে এই যে একটা ড্রেনেজ দিয়ে ফাটা ফুটা হয়ে পড়ে আছে, মাসের পর মাস মাসের পর মাস, এই রাস্তাটা কেউ আর ঠিক করে না। তোমরা বিশেষ করে যে প্রকল্পগুলো দেখেছো গাজীপুরের দিকে, বছরের পর বছর কিন্তু কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? কারণ সময় মতো অর্থটা কন্ট্রাক্টর পাচ্ছে না। এই সময় মতো অর্থটা কন্ট্রাক্টর না পাওয়ার কারণে তখনই কি দেখা যায়, তখন এই কাজটা ডিলে হয়ে যায়। ডিলে হওয়ার ফলে একটা জনদুর্ভোগ ব্যাপক হারে বাড়ে। এইটা হচ্ছে একটা ভালো অসুবিধা আছে, অর্থচার সময় মতো না হওয়া, এটা একটা বড় অসুবিধা আছে। এরপর আমরা দেখতে পাই এই অসুবিধাটা যখন বাড়ে, তখন কিন্তু জনদুর্ভোগও ব্যাপক হারে বেড়ে যায়। জনদুর্ভোগও ব্যাপক হারে বেড়ে যায়। তাহলে এই নানামুখী অসুবিধা আছে, আরো কিছু অসুবিধা আছে, সেটা একটু বই দেখে লিখে নিও। পিপিপির অধীন প্রকল্প বাস্তবায়ন, অর্থাৎ যেসব প্রকল্প হয়েছে পিপিপির মাধ্যমে, কয়েকটা প্রকল্প, বিশেষ করে 5টি প্রকল্প, যেহেতু বেশিরভাগ প্রশ্ন 5 নম্বরে থাকে, 5 নম্বরে কম থাকে না, 5টি প্রকল্প অবশ্যই মনে রাখতে হবে। সেটা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আমরা এখানে দেখতে পাচ্ছি মংলা জেটি নির্মাণ, মংলায় 2টা জেটি হচ্ছে সেটা। তারপর হচ্ছে জিলমিল আবাসন প্রকল্প। জিলমিল মংলার যেটি তোমরা জানো, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্পর্কে জানো, জিলমিল আবাসিক প্রকল্প সম্পর্কে জানো কিনা আমি জানি না, এটা সম্পর্কে জানা আছে? এটা হচ্ছে কেরানীগঞ্জে। যাদের বাড়ি দক্ষিণে তারা এটা সবাই চিনবে। কেরানীগঞ্জটা পার হলেই তুমি দেখবা যে রাস্তার পাশে 2টা বিশাল বড় রাস্তার পাশে 2টা আবাসন প্রকল্প আছে, এই জিলমিল আবাসন প্রকল্প। এখানে সরকারও ইনভেস্ট করেছে আর প্রাইভেট কোম্পানিও ইনভেস্ট করেছে। জিলমিল আবাসিক প্রকল্প এখনো চলমান রয়েছে। ঢাকা বাইপাস সড়ক 4 লেন। আর এখানে তো আরেকটা নাই, সেটা হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভার। আমি একটা দিয়ে দিচ্ছি 5 নাম্বার, যেহেতু 5টা লাগবে। তাহলে মেয়র হানিফ যে ফ্লাইওভারটা আছে, এটাও কিন্তু পিপিপির মাধ্যমে হয়েছে। আমাদের 5টা মুখস্থ করলেই হয়ে যাবে পিপিপি। এরপর আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে উত্তরণ। আমরা বলেছিলাম এটা শেখ হাসিনার গৌরব, এটা আমাদের লাগবে না। তারপরও কি আমি 1-2 মিনিট বলবো নাকি বলবো না? ইয়েস অর নো? যে বললে আমি বেশি বলবো না, 2 মিনিটের বেশি আর বলবো না, 2-3 মিনিট। জেনারেলি এটা আসার কথা না। আচ্ছা, তারপর তোমরা অনেকে বলছো 2-1 মিনিট বলেন, 2-1 জন বলেছে দরকার নাই, না আসলে বললেন না। না আসলে এটা আসবে না, এটা শেখ হাসিনার গৌরবের জায়গায় এটা আসবে না। তারপরে একবারে 3 জন মানুষ যেহেতু বলেছে, আমি সংক্ষেপে বলে দিই। তোমার এটা হচ্ছে আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি, আমরা এটা জানি, এই এলডিসি। তারপর হচ্ছে লোয়ার মিডল ইনকাম স্ট্যাটাস, এরপর হচ্ছে হায়ার মিডল ইনকাম স্ট্যাটাস, এরপর হচ্ছে ডিসি কান্ট্রি। আমরা এখন এই জায়গায় পৌঁছেছি। এটা হচ্ছে এলডিসি তে আমরা ঢুকেছি 1975 সালে, আর এলডিসি থেকে বাইরে হওয়ার প্রসেসটা শুরু হয়েছে 15 সালে। আর আমাদের গ্রাজুয়েশনটা, এলডিসি গ্রাজুয়েশনটা দেওয়া হচ্ছে 18 সালে, মানে 3 বছর পর পর। 18 সালের পর একটা অ্যাসেসমেন্ট করা হয়েছে, সেই অ্যাসেসমেন্টটা হচ্ছে 2021 সালে। আরেকটা অ্যাসেসমেন্ট হওয়ার কথা ছিল 24 সালে, কিন্তু করোনার কারণে সেটা 24 সালে না হইয়া একদম ফাইনালি অ্যাসেসমেন্ট হবে 26 সালে। অ্যাসেসমেন্ট হয় 3টা ক্যাটাগরিতে। 3টা ক্যাটাগরিতে, একটা হচ্ছে তোমার ইনকাম, একটা হচ্ছে এনআই। এনআই হচ্ছে তোমার গ্রোস ন্যাশনাল ইনকাম, অর্থাৎ জাতীয় ইনকাম কত হয়েছে, জিএনআইটা দেখা হয়। তারপর হচ্ছে হিউম্যান অ্যাসেটস ইন্ডেক্স, এটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন কত ইন্ডেক্স আছে সেটা দেখা হয়। আর একটা জিনিস দেখা হয়, সেটা হচ্ছে ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স। এই 3টা ইন্ডেক্স দেখা হয়। এই 3টার মধ্যে মানব সম্পদ যে ইন্ডেক্সটা, এটার পয়েন্ট 66 হইতে হয়। আর ইভাইয়ের পয়েন্ট হচ্ছে তোমার ইকোনমিক ভালনারেবিলিটি, এটা হচ্ছে 33-এর কম। তাহলে 33-এর কম কত? এটা 32 হইতে পারে বা তারও কম হইতে পারে। যদি এটার ইন্ডেক্স যত কম হবে তত তুমি ভালো আছো। বাংলাদেশে এটার ইন্ডেক্স হচ্ছে 25, 25.2। যদি এই ইন্ডেক্সের সূচকে তোমার পরিমাণ 20 হইতো, তাহলে বলতে হবে ইকোনমিক ভালনারেবিলিটিতে তুমি আরো ভালো অবস্থানে আছো। যদি এটা 10 হয়, আরো ভালো অবস্থানে আছো। মোট কথা হচ্ছে এটা 33-এর কম হবে, 66-এর অর্ধেক। আর এটা যত হিউম্যান অ্যাসেট ইন্ডেক্সে যত তুমি পজিটিভ করবা, তত ভালো। বাংলায় সেটা 72-এ উঠে গিয়েছিল, এখন কত আছে জানি না, তো 72-এ উঠে গিয়েছিল। আর জিএনআই হচ্ছে তোমার মাথাপিছু ইনকাম কম হইলেও 1200 কত হবে, $42 হতে হবে। তোমরা জানো বাংলাদেশের বর্তমান জিএনআই ব্যাপক ছাড়িয়ে গিয়েছে। বলো তো বর্তমান জিএনআই কত? আর বলবো না, বেশি বলবো না, এখানেই শেষ। এই 3টা ইন্ডেক্সে যদি তোমার একসাথে কাজ করে থাকে, তাহলেই তুমি কেবলমাত্র কি করতে পারবা, তুমি গ্রাজুয়েশনটা পাইবা, তুমি এই অবস্থায় চলে যাইবা।
তাহলে বাংলাদেশ, হ্যাঁ, এখন 2700-তে চলে গিয়েছে, 2785। এই যে তোমার অবস্থা, এই অবস্থাটা বাংলাদেশ ক্রস করেছে। বাংলাদেশের জিএনআই পার ক্যাপিটা এই 1242-এর অনেক বেশি, 2785 এখন। আর এইটাও 72-এ চলে গিয়েছে। আর ই ভাই তো 33-এর নিচে 25-এ আছে। তাহলে ফাইনাল আমরা প্রথম গ্রাজুয়েশন পেয়েছি 2018 সালে। 21 সালে একটা অ্যাসেসমেন্ট হয়েছে, সেখানেও আমাদের তিনটা ইন্ডেক্স বেটার পজিশনে আছে। আর 2024-এ হওয়ার কথা ছিল, করোনার কারণে ফাইনাল গ্রাজুয়েশন হবে 2026 সালে। 2026 সালে গ্রাজুয়েশন হলেই, চূড়ান্ত অনুমোদন দিলেই আমরা তখন সেটা দুই ভাবে বলতে পারি, লোয়ার মিডল ইনকাম স্ট্যাটাস কান্ট্রি হয়ে যাব, অথবা আমরা উন্নয়নশীল দেশ হয়ে যাব। আমাদের আর এখানে পড়ার দরকার নাই, কারণ শেখ হাসিনার এটা এটা না আসার সম্ভাবনা নাই বললেই চলে। এটা আমাদের নাই বললেই চলে, লাগবে না আশা করি। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। আরএমজি সেক্টর, আমরা আগে বলেছিলাম আমাদের জন্য তিনটা সেক্টর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রেমিটেন্স ইম্পর্টেন্ট, আমাদের আরএমজি সেক্টরটা হচ্ছে ইম্পর্টেন্স, আর হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এগ্রিটা। এই তিনটা সেক্টর ইম্পর্টেন্স। এবার একটা জিনিস তোমাদের কাছে জানতে চাই, 1, 2, 3 বলো তো, এখানে সবচেয়ে বেশি কর্মসংস্থান এখনো কোন সেক্টর আছে বাংলাদেশের? গুড, কারেক্ট অ্যান্সার। এখনো সবচেয়ে বেশি কর্মসংস্থান আছে এগ্রিতে। এই জন্য আমাদের দেশে এগ্রি গুরুত্বটা ম্যাসিভ, ম্যাসিভ। সমগ্র পৃথিবীতে জানো যে আমাদের উৎপাদনের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত? দশম। এখানে অবস্থা ভালো। এরপর বলো তো, দ্বিতীয় দ্বিতীয় কর্মসংস্থান আমাদের কোথায় বেশি আছে? দ্বিতীয় কর্মসংস্থান কোথায়? হ্যাঁ, সেবা, সেবা, সেবা। যদি এখানে তুমি দেখছো আরএমজি না, এখানে আরএমজি চাইতে এখানে কর্মসংস্থান বেশি। আরএমজি চাইতে এটার অবস্থা ভালো। দ্বিতীয় কর্মসংস্থান হচ্ছে সেবা। সেবা মানে কি জানো? সেবা মানে হচ্ছে চাকরিজীবী। চাকরিজীবীরা হচ্ছে দ্বিতীয় কর্মসংস্থান সেবা। সেবার অবস্থা ভালো আছে। ঠিক আছে, যাক। আর এখানের বেশি যদি আলোচনা করি, তাহলে এখানে হচ্ছে রেমিটেন্সে বেটার অবস্থান আছে, 3 নম্বর হচ্ছে আরএমজি। তবে একটার চেয়ে একটার গুরুত্ব কম না। এটার গুরুত্ব হচ্ছে, এটা যদি না থাকে তাহলে খাবার না খায় মরতে হইব। এটার গুরুত্ব ম্যাসিভ। যদি এটা 60 লাখ লোক কর্মরত আছে, কিন্তু এটার গুরুত্ব ম্যাসিভ। কারণ এটার মধ্যে সবচেয়ে ভালনারেবল গ্রুপটা এটার মধ্যে আছে। কেন ভালনারেবল গ্রুপ? এটার মধ্যে যারা আছে তারা হচ্ছে হয় এতিম মেয়ে, না হয় এর 80% আবার মেয়ে। আইদার মেয়েটা এতিম, নইলে মেয়েটা স্বামী পরিত্যক্তা, না হয় মেয়েটা তোমার মনে করো যে গ্রাম ছাড়া, বাড়ি ছাড়া, অর্থাৎ সামাজিক কোনো প্রভাবে টভাবে। আর না হয় সে তোমার আশ্রয়হীন, না হয় সে গৃহহীন। অর্থাৎ যত প্রকার ভালনারেবল মহিলা আছে, দুস্থ মহিলা, স্বামী পরিত্যক্তা মহিলা, যত মহিলা আছে, অথবা সিঙ্গেল মাদার, এরকম যত ভালনারেবল মহিলা আছে, সমস্ত মহিলা হচ্ছে এই জায়গায় চাকরি করে। এই সেক্টরটা যদি কলাপস করে, তাহলে মেয়েদের দুর্দশার আর শেষ থাকবে না। এই জন্য গার্মেন্টস সেক্টরটা এত বেশি গুরুত্বপূর্ণ। তাহলে তৈরি পোশাক শিল্প সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন আমাদের পড়ে ফেলতে হবে। যে ইনফরমেশন গুলোর মধ্যে আমরা দেখব যে এখানে প্রায় প্রায় লাগাই দিবা, প্রায় 60 লক্ষ, তোমরা বোধহয় জানো এগুলো, প্রায় 60 লক্ষ এখানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। 2 নম্বর, এই কর্মসংস্থানের মধ্যে 80% হচ্ছে, এই কর্মসংস্থানের 80% হচ্ছে নারী সদস্য। 3 নম্বর হচ্ছে, এই নারীদের মধ্যে আবার বলে দিবা সবচেয়ে বেশি বাংলার বড় গ্রুপ এটা বিজি। এই বাংলার বড় গ্রুপ হচ্ছে এটা। এখানে স্বামী স্বামী পরিত্যক্তা বেশি, এতিম নারী বেশি, তারপর হচ্ছে পরিত্যক্ত কি জন্য সিঙ্গল মাদার বেশি, অথবা আশ্রয়হীন, গৃহহীন, এই জাতীয় মানুষ, নারী এখানে সবচেয়ে বেশি। সুতরাং এই তৈরি পোশাক শিল্পের গুরুত্ব অনেক অনেক বেশি। এরপর যদি এই তৈরি পোশাক শিল্পের আমরা দেখতে চাই, মানে তোমার ইনকামটা দেখতে চাই, ইনকামটাও কিন্তু কোনো অংশে কম না। প্রায় 3,000 কোটি ডলার, 4,000 কোটি ডলার প্রতি বছরেই এখানে ইনকাম হয়ে থাকে। যদি তোমাকে আমি 22 সালের একটা দেখাই, এটা হচ্ছে 22 সালের হিসাব, এটা হচ্ছে তোমার 23 সালের হিসাব, আর এটা হচ্ছে 24 সালের হিসাব। এই 22 সাল, 23 সাল, আর হচ্ছে 24 সাল, এখানে প্রায় তোমার 2750 কোটি ডলার এখানে ইনকাম হয়। তারপর হচ্ছে তোমার 23 সালে দেখা যায় 3130 বা সামথিং, 3032 এরকম হবে। 3132 ডলার, US ডলার, কোটি ডলার এখানে হয়। এখানে লিখে দিবা কোটি ডলারে, কোটি ডলারে এই কথাটা লিখে দিবা, হ্যাঁ। কোটি ডলারে, কোটি ডলারে লিখে দিলে হয়ে যাবে। এখানে হচ্ছে 4,447 ডলার এভাবে ইনকাম হয়। তাহলে ইনকামের দিক থেকেও এটা একটা ম্যাসিভ অবদান। এভাবে যদি দিয়ে দিতে পারো, তাহলে তোমার সেটা বেশি হাইলাইটস করবে। তো পোশাক সেক্টর হচ্ছে এই আয়, বিশাল বড় আয়। তাহলে পোশাক সেক্টর আয় একদিকে কর্মসংস্থানে, আরেকদিকে হচ্ছে টাকায়, দুই দিক দিয়ে পোশাক সেক্টরের। এখানে একটা চিত্র দেওয়াই আছে।
এটা হচ্ছে 22 সালের হিসাব, এটা 23 সালের হিসাব, এটা হচ্ছে 24 সালের হিসাব। এই হচ্ছে হিসাবটা আছে, তিনটা দিয়ে দিবা, তিনটা দিলেই হবে। এতগুলা লাগবে না, এতগুলা যদি কেউ পারো তাহলে সে দিয়ে দিও $1 কোটি হিসাব, আদারওয়াইজ এই লাস্টের তিনটা দিবা, তিনটা দিলেই হয়ে যায়। আর অনেক মেধাবী স্টুডেন্ট এখানে আছে। পোশাক শিল্পের গুরুত্বগুলো এখানে লিখে দেওয়া আছে, ভাগ্য ভালো যে আমার আর বর্ণনা করতে হবে না। পোশাক শিল্পের সবচেয়ে গুরুত্ব কি? বিশাল বড় গুরুত্ব হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। এরপর আরেকটা বিশাল গুরুত্ব হচ্ছে নারীদের কর্মসংস্থান, আমরা সেটা বলেছি ইতিমধ্যে। আমরা বলেছি বৈদেশিক মুদ্রা অর্জনে এটার অবস্থা খুবই খুবই ভালো। এরপর হচ্ছে একটি আত্মনির্ভরশীল সহায়ক শিল্প সৃষ্টি, সহায়ক শিল্প সৃষ্টি। এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট কেন? খেয়াল করে দেখো, এই পোশাক শিল্পের সাথে জড়িত আছে প্রচুর পরিমাণে শিল্প। যেমন ধরি আমরা পোশাক শিল্পের একটা, ধরো একটা প্যান্ট, এই দোকানটা প্যান্ট বানায়, এই গার্মেন্টসটা প্যান্ট বানায়। এবার ধরো প্যান্টের জন্য একটা জিপার লাগে, তাহলে জিপারের জন্য আলাদা একটা শিল্প গড়ে উঠেছে। প্যান্টের জন্য কিছু রিফিট লাগে, সেই রিফিটের জন্য আলাদা একটা শিল্প গড়ে উঠেছে। প্যান্টের জন্য সেলাইয়ের জন্য সুতা লাগে, তাহলে এই সুতার জন্য একটা আলাদা শিল্প গড়ে উঠেছে, সেখান থেকে সেই সুতাগুলা কিনে নিয়ে আসে। তারপরে এই প্যান্টের জন্য তোমার কিছু প্যান্টের পকেটের কিছু আলাদা কাপড় লাগে, এই কাপড়ের জন্য আবার আলাদা একটা শিল্প গড়ে উঠেছে। এরপর তোমার প্যান্ট, এগুলা কিন্তু সব এক ইয়াতে এক গার্মেন্টসে পাওয়া যায় না। এই গার্মেন্টস গুলা এগুলা কিন্তু বাহির থেকে তোমার নিয়ে আসে। এরপর ধরো এই প্যান্টের জন্য তোমার হচ্ছে রিফিট, আর হচ্ছে বাটন, বাটন মানে তো চিনছো, বোতাম যেগুলো আর কি, এই যে বাটন গুলা লাগে। এবার বাটন তৈরির জন্য কিন্তু আবার কিছু তোমার সহায়ক শিল্প আছে। তাহলে দেখো, এই গার্মেন্ট সেক্টরের সাথে সহায়ক শিল্প ব্যাপক হারে জড়িত আছে। উদ্যোক্তার প্রসার, এটা তো বুঝতেই পারছো, ব্যাংকের প্রসার। কারণ এরা আবার ব্যাংকের লোন নেয়। এরা যে ব্যাংকের লোন নেয়, তাহলে ওই ব্যাংকটাও এদের দ্বারা উপকৃত হয়। এরা বিজনেস করে ব্যাংকে টাকা দেয়, ব্যাংক লাভবান হয়, ব্যাংকের সেই লাভের টাকা দিয়ে আবার ব্যাংকে কর্মসংস্থান হয়। এইভাবেই অবকাঠামোগত উন্নয়ন, এটা কি বলতে পারবো? আমি দুই একটা জানতে চাই, কিভাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে অবকাঠামোগত উন্নয়নের একটা বিশাল সম্পর্ক আছে বলো তো? তোমার কেন মনে হয় গার্মেন্টসের যত বৃদ্ধি করবে অবকাঠামোগত উন্নয়ন বৃদ্ধি করবে? নিউ ইন্ডাস্ট্রি, থ্যাংক ইউ, এটা একটা অবকাঠামোগত উন্নয়ন। আরেকটু বলো। একজন বলেছে নতুন নতুন রোডটা, নূর, থ্যাংক ইউ। আমি নূরেরটা ধরেই অ্যান্সারটা দিই। তুমি মনে করো শিল্পায়ন হচ্ছে, থ্যাংক ইউ, ভালো কথা। দেখো, তুমি খেয়াল করে দেখো, তোমার চট্টগ্রাম পোর্টকে তুমি বারবার, চট্টগ্রাম পোর্টের পেছনে অনেক টাকা খরচ করে এই চট্টগ্রাম পোর্টকে তুমি উন্নয়ন ঘটাচ্ছ। চট্টগ্রাম পোর্টকে তুমি কেন উন্নয়ন ঘটাচ্ছ? 100% এই গার্মেন্ট সেক্টরটা যাতে কলাপস না করে, গার্মেন্ট সেক্টরটার শিপমেন্ট গুলা যাতে স্মুথ হয়, এই জন্যই চট্টগ্রাম পোর্টকে বারবার উন্নয়ন করতে হচ্ছে। তুমি মংলা পোর্টকে আধুনিকায়ন করছো, কেন করছো? যাতে তোমার, আমাদের সবচেয়ে প্রধান, তোমরা জানো বোধ হয়, আমাদের 84% কিন্তু এক্সপোর্ট, আমাদের টোটাল এক্সপোর্টের 84% আরএমজি সেক্টরে। তাহলে আমাদের এই যে ইন্ডাস্ট্রি গুলা, পোর্ট গুলা ব্যবহার হচ্ছে, তা কিন্তু আরএমজি সেক্টরে 84% ব্যবহার হচ্ছে বলে নেওয়া যায়, বলা যায়। তাহলে এই পোর্টগুলা তুমি বারবার উন্নয়ন ঘটাচ্ছ, কেন উন্নয়ন ঘটাচ্ছ? এখানে নতুন নতুন তুমি জেটি করছো, মংলায় 2টা নতুন জেটি করা হচ্ছে। তারপর হচ্ছে চট্টগ্রাম পোর্টকে আধুনিকায়ন করা হচ্ছে। এরপর হচ্ছে তোমার কি যেন পায়রা সমুদ্র বন্দর করা হচ্ছে, পায়রা বন্দর করা হচ্ছে। তারপর হচ্ছে তোমার ইয়েতে মাতারবাড়ি সমুদ্র বন্দর করা হচ্ছে। এই সব কিছুর উদ্দেশ্য কিন্তু এই এক্সপোর্টটাকে সাপোর্ট দেওয়া, এবং এটা সাধারণত এই আরএমজি এক্সপোর্টের জন্যই এটা ঘটে থাকে। হুম। তাহলে এইভাবে আমরা দেখতে পাই যে পোশাক শিল্পের গুরুত্ব আমাদের দেশে ম্যাসিভ, ঠিক না? পোশাক শিল্পের সমস্যা এবং সমস্যার সমাধান, সমস্যাগুলো তোমরা মোটামুটি জানো। কি কি সমস্যা আছে? একটা সমস্যা আছে তোমার, সেটা হচ্ছে যে কোনো জিনিস করতে যাইবা, তোমার একটা লাল ফিতার দূরত্ব আছে। তুমি যে কোনো একটা নতুন ইন্ডাস্ট্রিতে যাচ্ছ, তোমাকে গভর্নমেন্ট অফিসাররা এত বেশি ডিস্টার্ব করবে, এত বেশি টাকা চাইবে, চাঁদা চাইবে, এই হচ্ছে একটা সমস্যা আছে। এই লাল ফিতার দূরত্ব তুমি সব সময় সব সময় তুমি এটা পাইবা একটা ইন্ডাস্ট্রি করতে গেলে। আচ্ছা, নতুন একটা ইন্ডাস্ট্রি করতে গেছো, তখন কিন্তু তোমার সমস্যা হয়, কিসের সমস্যা হয়? তুমি দেখা গেছে ব্যাংক লোন ঠিক মতো পাচ্ছ না। তাহলে ব্যাংক লোনের যে একটা ক্রাইসিস আছে, এটাও কিন্তু তোমার একটা সমস্যা। তুমি ব্যাংক লোনটা পাইলে তাড়াতাড়ি ইন্ডাস্ট্রিটা করতে পারতা, কিন্তু ব্যাংক লোনটা পাচ্ছ না, এর মানে হচ্ছে তোমার ইন্ডাস্ট্রি করতে কি হচ্ছে? সমস্যা হচ্ছে। এরপর হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতার জন্য প্রতি বছর তোমার শিপমেন্ট ক্যান্সেল হয়ে যায়। শিপমেন্ট ক্যান্সেল হয়ে যায়, যেমন ধরো একটা বিশাল গ্রুপ আছে তোমার, সেই গ্রুপটা তোমাকে শিপমেন্ট দিল, এই শিপমেন্টের মধ্যে তোমাকে 5,000 পিস
প্যান তৈরি করে দিতে বললো, এই 5,000 পিস প্যান তৈরি করে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিল, অমুক মাসের মধ্যে করবেন। এবং এই চুক্তিগুলো এরকম থাকে, সে যে কোনো মুহূর্তে তোমার এই শিপমেন্ট ক্যান্সেল করতে পারে। যদি তুমি সময় মতো না দিতে পারো, শিপমেন্ট ক্যান্সেল করতে পারে। পরে তোমার এই 5,000 প্যান পিস যে কোনো অন্য দেশে আন্ডার রেটে বিক্রি করতে হয়। এই যে একটা বিপদে পড়ে যায়, শিপমেন্ট ক্যান্সেল মানে হচ্ছে ইন্ডাস্ট্রি ধ্বংস হওয়ার জন্য শিপমেন্ট ক্যান্সেল এনাফ। এই যে যখন রাজনৈতিক অস্থিরতা থাকে, তখন এই একের পর এক ডেট ওভার হয়ে যায়, আর শিপমেন্ট গুলা কি হতে থাকে, ক্যান্সেল হতে থাকে। এটা হচ্ছে আরএমজি সেক্টরের একটা বিশাল সমস্যা। এরপর আরএনজি সেক্টরের সমস্যা হচ্ছে, আগে যে একটা সুবিধা পাইতো জিএসপি, সেই জিএসপি সুবিধাটা না পাওয়া। জিএসপি সুবিধা পাইলে সিম্পল হিসাব ধরো, জিএসপি তে 15% তোমাকে ট্যাক্স ফ্রি দেয়, তাহলে বোঝা যায় তোমার 100 টাকায় 15 টাকা বেশি ইনকাম হয়, সেভ হয়ে যায়। তাহলে এই যে জিএসপি সুবিধাটা না পাওয়াটা এই সেক্টরের একটা বড় ধরনের সমস্যা। এরপর হচ্ছে তোমার অবাধ বিশ্ব প্রতিযোগিতা। সমগ্র বিশ্বে বিশ্ব অসম প্রতিযোগিতা। অসম কেন বললাম? অসম প্রতিযোগিতা হচ্ছে, তুমি ধরো চীনের সাথে প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছ। কারণ চীনের যেই আইটি তে নলেজ আছে, তাদের যেই মেশিন আছে, এক্সপার্টিজ আছে, এটা তো আমাদের নাই। তখন আমরা কিন্তু একটা অসম প্রতিযোগিতার মুখোমুখি কিন্তু আমরা হয়ে যাই। এরপর দেখো আমাদের দক্ষ শ্রমিকের অভাব। এটা আমাদের চিরকালই ভোগাবে, দক্ষ শ্রমিকের অভাব, ইত্যাদি ইত্যাদি। তোমরা আরো পাইবা, বইয়ের মধ্যে, সমস্যা নাই, ইয়ের মধ্যেও থাকতে পারে। এই সমস্ত সমস্যা আমাদের তৈরি পোশাক শিল্পে দেখতে পাওয়া যায়। এবার বলো, তোমাদের মধ্যে থেকে কেউ একজন বলো আর কি কি সমস্যা হইতে পারে, আমি দু একটা লিখে দেই। এলসি খুলতে পারে না, হ্যাঁ এলসি খুলতে না পারা, এটা লাল ফিতার দূরত্ব, ডলার সংকট একটা বড় সমস্যা। অনেক সময় তুমি তো ইন্ডাস্ট্রি দিও, তুমি তো পোশাক বানাও, তোমার মেশিন আনতে হয় বিদেশ থেকে। হ্যাঁ, ফুয়েল প্রবলেম, থ্যাংক ইউ। ইয়ে হচ্ছে জ্বালানি সমস্যা। যেমন ধরো আনইন্টারাপ্টেবল তোমাকে ইয়ে দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, কারণ তোমার শিপমেন্ট যদি কমপ্লিট করতে হয়, যখন একটা গার্মেন্টসের শিপমেন্টের সময় আসে, তখন সারা রাত কাজ চলে, এটাকে বলা হয় নাইট করা, গার্মেন্টসে বলা হয় নাইট করা। তুমি সারাদিনে ডেতে চাকরি করবা, আবার নাইট করবা, নাইটের জন্য তোমাকে আলাদা টাকা দিবে এবং বেশি টাকা দিবে, কারণ তার শিপমেন্ট দরকার, শিপমেন্ট হইলেই সে ডলার ইনকাম করতে পারবে, তোমাকে বেশি টাকা দিতে তার সমস্যা নাই। তখন সেই গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে প্রচুর পরিমাণে কারেন্ট লাগে। কারেন্ট যদি বন্ধ থাকে, গার্মেন্ট ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সমস্যা কারেন্ট বন্ধ থাকা, জ্বালানি না থাকা। তা আমাদের দেশে এই জ্বালানি সমস্যাটা আগে অনেক প্রকট ছিল, সম্প্রতি একটু কমলেও ব্যাপক প্রকট ছিল আগে। তাই এই জ্বালানি সমস্যাটা একটা ম্যাসিভ সমস্যা। এরপর ধরো গার্মেন্ট ইন্ডাস্ট্রির জন্য কিন্তু গ্যাস লাগে প্রচুর। এই গ্যাসের যে সমস্যাটা আছে, এটাও তো জ্বালানি এক ধরনের। এটা হচ্ছে বিদ্যুৎ, এটা হচ্ছে গ্যাস, দুটাই এক ধরনের জ্বালানি। অর্থাৎ এক কথা হচ্ছে জ্বালানি সমস্যা এটা একটা ম্যাসিভ ক্রাইসিস। কর্মের পরিবেশ ভালো না, আরেকজনে বলেছে, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। এই হচ্ছে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রধান প্রধান সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখতে পারবো হচ্ছে লৈঙ্গিক সমতা, এবং লৈঙ্গিক সমতার জন্য আমরা কি কি করতে পারি, ঠিক না? ঠিক আছে। জাতিসংঘ কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ, এটা তো ইউনিফর্ম করেছে, ইউএন ওমেন করেছে। এইগুলা করার মাধ্যমে জাতিসংঘ কি করবে, এই যাতে পুরুষ আর নারীর মধ্যে একটা সমতা প্রতিষ্ঠিত হয়, সেই চেষ্টা করবে। এটা বোধহয় তোমরা জানো, এটা 1976 সালে এটা সৃষ্টি করেছে। আর তোমার ইউএন উইমেন, এটা আমার জানা মতে 2010 সালে মনে হয় সৃষ্টি হয়েছে। এই দুইটার উদ্দেশ্যই হচ্ছে নারী আর পুরুষের মধ্যে কি করা, নারী আর পুরুষের মধ্যে যে গ্যাপটা আছে, সেই গ্যাপটাকে কমিয়ে নিয়ে আসা, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য কনভেনশন প্রণয়ন, নারীর ক্ষমতায়নকে বাড়ানোর জন্য অনেকগুলা কনভেনশন সেটা করেছে। বিশেষ করে মজুরি বৈষম্য দূর করার জন্য 1951 সালের দিকে এই মজুরি বৈষম্য দূর করার জন্য একটা কনভেনশন তারা করেছে। মজুরি বৈষম্য দূর করার জন্য একটা কনভেনশন করেছে 1951 সালে। এই মজুরি বৈষম্য দূর হইলে একটা নারীর ক্ষমতায়ন হবে। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদের কাছে জানতে চাই, নারীর ক্ষমতায়ন মানে বলতে তোমরা কি বুঝো? একটু এক এক কথায় একটু সংক্ষেপে উত্তর দাও, মানে কিভাবে নারীর ক্ষমতায়ন করা সম্ভব? অনেকগুলো উপায় আছে, এর মধ্যে তোমার কাছে কোন উপায়টাকে সবচেয়ে বুলেট উপায় মনে হয়? অর্থনৈতিক মুক্তি, থ্যাংক ইউ। টাকা 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 হচ্ছে মূল জিনিস। অর্থাৎ টাকা যদি থাকে, তোমার ফ্যামিলিতে যে ইনকাম করবে সেই হবে ডিসিশন মেকার। সহজ কথায়, যে ইনকাম ইনকাম যার ডিসিশন তার, ইনকাম যার ডিসিশন তার, তাহলে তাকে টাকা ইনকাম করতে হবে। এই জন্যই দেখা যায় সবার আগে হচ্ছে মজুরি বৈষম্য দূর নিয়ে একটা কনভেনশন করেছে জাতিসংঘ, যাতে নারীর ক্ষমতা নিশ্চিত করা যায়। এরপর আমরা দেখতে পাবো যে নারীর অংশগ্রহণের জন্য রাজনৈতিক অংশগ্রহণ, ডিসিশন মেকিং এ একটা গুরুত্বপূর্ণ পলিসি মেকার কারা, রাজনীতিবিদরা। তাই রাজনৈতিক অংশগ্রহণের জন্য তারা আরেকটা কনভেনশন করেছে, রাজনীতি। রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তারা 51 সালের পরেই 2 বছর পরে 1953 সালে তারা কিন্তু আরো একটা কনভেনশন করেছে, সেটা হচ্ছে নারীকে রাজনীতির সাথে যুক্তকরণ
করতে হবে, এটা হচ্ছে আরেকটা কনভেনশন। এরপর যারা নারীর জন্য তোমরা জানো যে সবাই সিডও করেছে, অর্থাৎ নারীর সাথে কোনো ধরনের ডিসক্রিমিনেশন করা যাবে না, এই সিডও করেছে। সেটা হচ্ছে 1900, তোমরা সবাই জানো, তাই এটা তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম। বলো সিডও করেছে কত সালে, যে নারীর প্রতি কোনো ধরনের বৈষম্য করা যাবে না। গুড, থ্যাংক ইউ। সিডও করেছে 1979 সালে, সিডও করেছে। এই হচ্ছে বড় বড় কনভেনশন, আরো দু একটা কনভেনশন থাকতে পারে, কিন্তু আমার এই মুহূর্তে জানা নেই। লঙ্গি সমঝোতার জন্য এই যে আরো অনেকগুলো সম্মেলন করেছে, এই সম্মেলনটা তোমরা দেখতে পাচ্ছ, সম্মেলন এই কয়েকটা সম্মেলনের উল্লেখ করে দিবা, যেটা মনে থাকে মেক্সিকো সম্মেলন, কোপেনহেগেন, বেরিং, এই সম্মেলনগুলো করেছে যাতে আমরা এই সমতাটা অর্জন করতে পারি। ঠিক আছে, এমডিজি তো এখন দরকার নাই। এসডিজি তে নারী ক্ষমতায়ন অন্তর্ভুক্তকরণ, এটাও জাতিসংঘ করেছে, এসডিজির মধ্যে নারী ক্ষমতার বিষয়টা ঢুকিয়ে দিয়েছে। কয় নম্বরে ঢুকিয়েছে দিয়েছে বলো তো? এসডিজির কয় নম্বরে নারী ক্ষমতায়নের কথা উল্লেখ আছে? কয় নম্বরে বলেছে পুরুষ আর নারী সমান হতে হবে? 5 নাম্বার, থ্যাংক ইউ। জেন্ডার ইকুয়েশন, এটাও জাতিসংঘের একটা প্র্যাকটিস। নারীর ক্ষমতায়নের জন্য জাতিসংঘ এই কাজগুলা করেছে। নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশ, হ্যাঁ, নারী শিক্ষার প্রসারে কাজ করেছে, কর্মজীবী নারী সংখ্যা বৃদ্ধি, নারী উন্নয়নে বিশেষ বরাদ্দ, এগুলো পারবা, সমস্যা নাই। আহ এটা কি বলেছে দেখি, আরো যেসব ক্ষেত্রে বাংলাদেশে উন্নয়ন করতে হবে, সিটের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সিটের কয়েকটা অধ্যায় বাংলাদেশ বাস্তবায়ন করে নাই, কারণ এগুলো ইসলামের সাথে সংঘর্ষ আছে, তাই এখানে বলছে সিটের পূর্ণাঙ্গ বাস্তবায়ন। যেমন সিটের আমার নাম্বারটা মনে নাই, কনভেনশনের কত নাম্বার ধারা সেটা মনে নাই, যেটার মধ্যে বলা আছে নারীকে অর্ধেক সম্পত্তি দিতে হবে। কিন্তু আমাদের দেশে কি নারীকে অর্ধেক সম্পত্তি দেওয়া সম্ভব বলো তো? তাই ওটা সিডার ওই ধারাটা কিন্তু একজনে বলে দিয়েছে, থ্যাংক ইউ শশী। 16(1)(c), থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। দেখছো তোমাদের মধ্যে মেধাবী স্টুডেন্ট আরো বেশি। এটা আমরা পারি না, কেন পারি না? কারণ আমাদের দেশে ধর্মে সূরা নিসার মধ্যে স্পষ্ট বলা আছে পুরুষ পাবে 2 অংশ আর নারী পাবে 1 অংশ। তাহলে আমাদের ধর্ম লঙ্ঘন হয়ে যায়, কোরআন লঙ্ঘন হয়ে যায় নারীকে যদি আমরা 50% দিতে যাই। এই জন্য আমরা সিডোর এটা কিন্তু স্বাক্ষর করতে পারি নাই। তাই বলছে নারীর যদি ক্ষমতায়ন করতে হয়, তাহলে এই সিডের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, পূর্ণাঙ্গ বাস্তবায়ন মানে হচ্ছে এই ধারাটার বাস্তবায়ন, বুঝতে পেরেছো? শিশু বিবাহ রোধে আহ্বান গ্রহণ, শিশু বিবাহ আমাদের বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে হবে? দেখো, আমরা আগেই বলেছি একটা নারীকে অর্থনৈতিক স্বাবলম্বী হতে হবে। তাহলে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য তার প্রধান শিক্ষা কি? এডুকেশন। আর এডুকেশন বন্ধ হওয়ার প্রথম কামই কি? বাল্যবিবাহ। সুতরাং বাল্যবিবাহ রোধ করতে হবে। আর মজুরি বৈষম্য দূরীকরণ করতে হবে, যেটা ইউএন এক কনভেনশন করেছে 1951 সালে। প্রথমে বলেছে মজুরি বৈষম্য দূরীকরণ করতে হবে, দুইজনের সমান পরিমাণ টাকা পাবে। এই তিনটা কাজ যদি করতে পারো, তাহলে নারীর উন্নয়ন আবার ব্যাপক হারে বেড়ে যাবে। নারীর ক্ষমতায়ন বাংলাদেশ, এই যে এখানে সব দেওয়া আছে, তাই তোমরা এগুলা পারবে, সমস্যা নাই। আমরা দেখি আমাদের আর ছোট ছোট আইটেম কি আছে। আচ্ছা, নারী উদ্যোগ সরকারের গৃহীত কিছু পদক্ষেপ আমি তোমাকে একটু সংক্ষেপে বলে দেই। সরকার পদক্ষেপ, সরকার অনেক ধরনের পদক্ষেপ নারীর উন্নয়নের জন্য, নারী ক্ষমতার জন্য নিয়েছে। এক প্রকার হচ্ছে ধরো সাংবিধানিক কিছু পদক্ষেপ আমরা দেখতে পাই, যেটা তোমরা পড়ে নিবা। সাংবিধানিক পদক্ষেপ তোমরা জানো যে 27 ধারার মধ্যে সমতা দিয়েছে। তারপর তোমরা জানো 28-এর 2 মধ্যে নারী পুরুষের সমান অধিকার দিয়েছে। এরপর তোমরা 29-3 জানো, যেখানে 29-3 এখন তো 29-4, এখন এটা কোনো কাজে লাগবে না, ঠিক না? এখানে বলা আছে অনগ্রসর গোষ্ঠী, নারী একটা অনগ্রসর গোষ্ঠী, তার জন্য কি করতে হবে? তার জন্য বলতো এটা কি জন্য আলোচিত ছিল 29টা? কি জন্য আলোচিত ছিল? কোটা, থ্যাংক ইউ। নারীর জন্য কোটা প্রবর্তন করতে হবে। এটা এখনো আছে, এটা আছে, কিন্তু অনগ্রসর গোষ্ঠী হিসাবে নারী এই কথাটা এখন আর নাই। অথবা এটা সংবিধানে উল্লেখও ছিল না, সংবিধানে বলা আছে আহ অনগ্রসর ইয়ার জন্য, গোষ্ঠীর জন্য। তো নারীকে যদি তুমি অনগ্রসর ধরো, তাহলে কোটা দেওয়া বাধ্যতামূলক। আর যদি অনগ্রসর না ধরো, তাহলে তুমি কোটা দেওয়া বাধ্যতামূলক না। এটা করেছে। তারপর 65 নাম্বারে দেখো, 65 নাম্বার বলেছে হচ্ছে সংবিধানে, সংসদে, সংসদে কি থাকতে হবে? নারীর অংশগ্রহণ থাকতে হবে। সংসদে 50টি আসন থাকবে, সেটা সংবিধান। তাহলে সাংবিধানিক স্বীকৃতি আছে নারীর। এরপর তোমরা দেখতে পাবো নারীর অনেক ধরনের রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কি কি রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে? যে কোনো দলে, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, অথবা যে কোনো দলে, সেখানে 33%, মানে তিনের 1 ভাগ নারী কিন্তু তোমার রাখতেই হবে। না হয় তোমাকে কি দিবে না, না হয় তোমাকে ইসি, নির্বাচন কমিশন তোমাকে অনুমোদন দিবে না। 1% নারী রাখতে হবে। এবার ধরো তুমি যদি চেয়ারম্যান পদে লড়াই করো, বাংলাদেশের যত পরিষদ আছে, উপজেলা পরিষদ, এই উপজেলা পরিষদে কিন্তু তোমরা জানো যে 3 জনে 1 জন নারী। কিভাবে? একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন মহিলা ভাইস চেয়ারম্যান। তাহলে দেখো প্রতি 3 জনে 1 জন নারী। তাহলে উপজেলা চেয়ারম্যান পদেও কিন্তু 3-1 ভাগ নারী। এরপর তুমি ইউনিয়নে যাও, ইউনিয়নেও তুমি দেখতে পাবা যে 3-1 জন
নারী, অর্থাৎ সব জায়গায় কিন্তু তোমার 3 ভাগের 1 ভাগ। এরপর তুমি দেখবা যে জেলা পরিষদ যে আইন আছে, সেই জেলা পরিষদের আইনেও কিন্তু একজন মহিলা ভাইস চেয়ারম্যান থাকে, সেখানেও নারী। তুমি যাইবা পৌরসভায় অথবা সিটি কর্পোরেশনে, সেখানেও কিন্তু 3-1 নারী। তাহলে বাংলাদেশের রাজনৈতিক সকল ক্ষেত্রেই কিন্তু 3-1 নারী। এগুলো হচ্ছে রাজনৈতিক পদক্ষেপ। তাহলে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, সাংবিধানিক পদক্ষেপ নিয়েছে, রাজনৈতিক পদক্ষেপ নিয়েছে, পাশাপাশি আরো দেখবো সাংগঠনিক পদক্ষেপও কিন্তু সরকার নিয়েছে। অনেকগুলা সংগঠন তৈরি করেছে। যেমন ধরো মহিলা সংস্থা সরকার তৈরি করেছে। মহিলা সংস্থার মাধ্যমে, তোমরা মহিলা সংস্থার ফাংশন জানো কিনা, মহিলা সংস্থার মাধ্যমে নারীদের যত প্রকার ট্রেনিং আছে, সকল প্রকার ট্রেনিং এ কিন্তু এই নারীদের মহিলা সংস্থার মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। তাহলে মহিলা সংস্থায় নারীদের জন্য ব্যাপক কাজের সুযোগ আছে। এরপর ধরো নারী পুনর্বাসন বোর্ড তৈরি করা হয়েছে। এটা হচ্ছে বলা ঠিক হবে কিনা এখন জানি না, তোমরা কে কিভাবে নিবা। বঙ্গবন্ধু এই নারী পুনর্বাসন বোর্ডটা করেছিল, যেহেতু 71 সালে প্রচুর নারী লাঞ্ছিত ছিল, তাই এই নারী পুনর্বাসন বোর্ডটা তিনি করে দিয়েছিলেন সে সময়ই। তাহলে এটা একটা সাংগঠনিক পদক্ষেপ আছে। এরপর ধরো নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করা হয়েছে। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করা হয়েছে, আমার জানা মতে এটা বেগম জিয়া করেছেন। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন, এটাও একটা সাংগঠনিক সাংগঠনিক পদক্ষেপ। এরপর ধরো বাংলাদেশের নারী উন্নয়নের জন্য প্রচন্ড পরিমাণে আইনি পদক্ষেপও কিন্তু নেওয়া হয়েছে। তোমরা জানো কি কি আইনি পদক্ষেপ? এক হচ্ছে মুসলিম বিবাহ আইন। এই যে আগে তো বিয়ে কইরা যখন তখন হুজুরা তালাক দিয়ে দিতে পারতো, এখন তো তোমরা জানো যে এখন তখন যখন তখন তালাক দিতে পারে না। হুজুরদের দোষ দেওয়া যাবে না, মানে অনেক বুড়ো মানুষ যে কোনো সময় তালাক দিয়ে দিতে পারতো। হুজুরে আমি ভুলে বলেছি, দুঃখিত। মুসলিম বিবাহ আইন কিন্তু এস্টাবলিশ করেছে। এরপর হচ্ছে তুমি দেখতে পাচ্ছ হিন্দুদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। হিন্দু রেজিস্ট্রেশন, এটা একটা নিয়ম করা হয়েছে। এরপর তোমরা দেখতে পেরেছো যে নারীর উপর সন্ত্রাস হইতো কি এসিড নিক্ষেপ, এই এসিড সন্ত্রাস দমন আইন করা হয়েছে। বুঝতে পেরেছো? তারপর দেখো নারী নির্যাতন আইন, যেটা বর্তমানে নারীদের প্রধান হাতিয়ার, এই নারী নির্যাতন দমন আইন করা হয়েছে। এরপর নারী ও শিশু ট্রাইব্যুনাল করা হয়েছে। এভাবে প্রচুর পরিমাণে আইনি পদক্ষেপ কিন্তু নারীদের পক্ষে নেওয়া হয়েছে। তাহলে আশা করি তোমরা এটা আর কিছু বইয়ের সহায়তায়, যেহেতু আমার সময় কম থাকে, বইয়ের সহায়তায় আরো তোমরা দেখতে পারবা। আমি শুধুমাত্র তোমাদের একটা গাইডলাইন দিলাম যে অনেক কিছুই নারীদের জন্য করা হয়েছে বা হচ্ছে। স্মার্ট বাংলাদেশ তোমরা জানো, যেহেতু এটা জয়ের স্মার্ট বাংলাদেশ, তাহলে এটার এখন আর কি নাই, বেল নাই, এটা আর কোনোদিনই আসবে না। জিআই পণ্য একবার এসেছিল, হয়তো বা 5 নম্বরের টিকা এসেছিল। তাই জিআই পণ্য হচ্ছে ডিপিডিটি এই জিআই পণ্যটা বাস্তবায়ন করে থাকে। এখন পর্যন্ত আমার জানা মতে মনে হয় 31টা জিআই পণ্য আছে, দেখি এখানে কয়টা আছে। 31টা জিআই পণ্য থাকার কথা। 20টা জিআই পণ্য, 31টা জিআই পণ্য, হয় 31টা জিআই পণ্য আছে। এই কয়েকটা 5-10টা লিখে দিবা, 5-10টা লিখে দিলে এই 5 নাম্বার পাওয়া যাইবা। হ্যাঁ, বাল্যবিবাহ রোধ করা হয়েছে, যৌতুক রোধ করা হয়েছে, থ্যাংক ইউ, অনেক করা হয়েছে। তোমাদের ধন্যবাদ, তোমরা অনেক কিছুই জানো। আমি হয়তো বা সব পদ্মা সেতুর প্রভাব আমি জানি না, এটাকে আসবে কি আসবে না, এটা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ, তা আসলেও আসতে পারে, নাও আসতে পারে। তোমার এটার প্রভাব কি? একটা হচ্ছে এটা কয় জেলার কানেক্টিভিটি। ও, তোমাদের এই প্রশ্নটাই করা উচিত না, কারণ তোমরা মেধাবী মানুষ, ফিলিবাস করা। 21 জেলার কানেক্টিভিটি এটা হয়েছে অলরেডি, 21 জেলার কানেক্টিভিটি। ইতিমধ্যে এটা পর্যটন, জানো দক্ষিণে, দক্ষিণে একটা পর্যটন আছে, বিশেষ করে যে দক্ষিণের পর্যটন কোনটা বলো তো? সুন্দরবন। সুন্দরবনে পর্যটনের ভ্রমণ প্রায় 45% বেড়েছে, এক জায়গায় একজ্যাক্ট ফিগার দেওয়া আছে। আরেকবার বলা আছে দক্ষিণে পর্যটন বেড়েছে দ্বিগুণ। তাহলে 45% আর তোমার দ্বিগুণ প্রায় তো সেম নাকি? দ্বিগুণ, টোটাল দক্ষিণে দ্বিগুণ পর্যটন বেড়েছে। আর শুধু সুন্দরবনেই পর্যটন বেড়েছে 45%। এই পদ্মা সেতুর কারণে 21 জেলার কানেক্টিভিটি বেড়েছে। এরপর তুমি খেয়াল করে দেখো, এই অঞ্চলে দারিদ্র্য হ্রাস পেয়েছে। দারিদ্র্য হ্রাস পেয়েছে প্রায় 1%। দারিদ্র্য হ্রাস পেয়েছে প্রায় 1%। 1% দারিদ্র্য কিন্তু অনেক ভাই, দারিদ্র্য হ্রাস। এরপর দেখো নদী শাসনের ফলে, নদী শাসনের ফলে কিন্তু নদী ভাঙন রোধ হয়েছে। আগে নদী ভাঙনটা ব্যাপক হারে হইতো, এখন নদী শাসনের ফলে নদী ভাঙন রোধ হয়েছে। এটা একটা বিশাল উপকার হয়েছে সেতুর। পাশাপাশি এখানে আরো যে উপকারগুলো আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে যে মংলা বন্দরের গুরুত্ব বেড়েছে। মংলা বন্দর আগে যে পরিমাণ লোড আনলোড করতো তার চাইতে 3 গুণ বেশি। মংলা বন্দরের কাজ বেড়েছে 3 গুণ বেশি। এটা বাড়ার পেছনে প্রধান কারণটা মনে হয়, আমার মনে হয় তোমরা জানো, তোমাদের আর বলার দরকার নাই। জানো আর জানো না, বলার দরকার আছে নাকি দরকার নাই বলো? কেন মংলা বন্দরের বেড়ে গেল?
দরকার আছে? জিডিপি বেড়েছে 0.5%, জিডিপি গ্রোথ রেট। আচ্ছা, দরকার নাই, থ্যাংক ইউ। তোমরা সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, পরিবহন সুবিধা হচ্ছে, থ্যাংক ইউ। কারণ চিটাগাং এইখানে পোর্ট তো অনেক দূরে, তাহলে সেই দূরের পোর্টের চাইতে এখানে মংলা, এই যে মংলা কত কাছের পোর্ট, ঢাকার চাইতে কত কাছে, মাত্র 170 কিলোমিটার। মংলা বন্দরের বেড়েছে কারণ মংলা বন্দর মাত্র 170 কিলোমিটার, এবং এই অঞ্চলে জ্যাম থাকে, এই অঞ্চলে কোনো জ্যাম নাই। তা সেই হিসাবে তোমার এই হচ্ছে পদ্মা সেতুর আমাদের নানাবিধ সুবিধার মধ্যে এই কয়েকটা সুবিধা উল্লেখযোগ্য। ইলেকট্রনিক টোল কানেকশন এগুলো দরকার নাই। পদ্মা সেতু রেল প্রকল্প যেহেতু বর্তমান যে উপদেষ্টা আছে সেই উপদেষ্টা রেল প্রকল্পকে একটা বাজে প্রজেক্ট বলেছেন, সুতরাং এটা ভুলেও পড়বা না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, এটাকে এখানে এটা নিয়ে যেহেতু দুর্নীতির অভিযোগ আছে এবং বর্তমান সরকার, তোমরা জানো যে একটা বেরোয়েছে, নিউজ বেরোয়েছে, কত বিলিয়ন বিলিয়ন ডলার নাকি এখানে লস করেছে, তাহলে এই বিলিয়ন ডলার প্রকল্প নিয়ে তো জীবনও আসবে না। সুতরাং এটাও আমি তোমাদের বলি, কেটে দাও। এখানে কি বলছে, সাম্প্রতিক ঘটা বাংলাদেশে এখন যথেষ্ট পরিমাণে জ্বালানি আমদানি হচ্ছে, কয়লা গ্যাস আমদানি করে বিদ্যুৎ তৈরির মহা পরিকল্পনা করা হয়েছে, জ্বালানি আমদানি করে আগে থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, এর মধ্যে পারমাণবিক শক্তি যুক্তি হচ্ছে, এটা বাংলাদেশের অর্থনীতি ইতিবাচক নাকি নেতিবাচক? তাহলে এই পারমাণবিক শক্তি যে যুক্ত হচ্ছে ইতিবাচক নাকি নেতিবাচক, তাহলে জেনারেলি ইতিবাচক অ্যান্সার দিবা। যেহেতু প্রশ্নটা এসেই পড়েছে, আমি তো চাই, আমার মনে হয় না এটা ইম্পর্টেন্ট, তারপরও বাদ দিই। এটা হচ্ছে 1200 মেগাওয়াট বিদ্যুৎ হবে একটা চুল্লিতে, আরেকটা চুল্লিতে হচ্ছে 1200 মেগাওয়াট। তাহলে সব মিলায় কত মেগাওয়াট বলো তো? 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এগুলো তোমরা জানো, এটা মনে হয় আসবে না, তাই আমি এটা বাদ দিলাম। কর্ণফুলী টানেলকেও ওই বর্তমান উপদেষ্টা বর্তমান উপদেষ্টা না কে যেন ওই দিন দেখলাম কর্ণফুলী টানেলের সমালোচনা করেছেন, কর্ণফুলী টানেলের সমালোচনা করেছেন। আর পেপার পত্রিকায় দেখেছি লিখেছে কর্ণফুলী টানেলে কোনো গাড়ির চাপ নাই। যেহেতু কর্ণফুলী টানেল সম্পর্কে নেগেটিভ প্রচারণা আছে, আমি এটাকেও ক্রস দিলাম। মেট্রো রেলটা একমাত্র পজিটিভ প্রচারণা আছে, এই মেট্রো রেলটা সম্পর্কে একটু আমাদের ভালো করে জানতে হবে। এবং তোমরা যারা সিটিতে বসবাস করো তারা মেট্রো রেলের অর্থনৈতিক প্রভাব অনেক সুবিধা জানো। এক হচ্ছে তোমার এখানে পরিবেশ ভালো, এক হচ্ছে পরিবেশগত সুবিধা আছে, আমি কয়েকটা ছোট খাটো ভাবে বলে দিই। এক হচ্ছে এটা পরিবেশগত সুবিধা আছে। এরপর এই মেট্রো রেলের প্রভাবটা বলতে গেলে আগে সিটি সমস্যা বলতে হবে। সিটি সমস্যা বলার পর হচ্ছে এই সমাধানটা তুলে ধরবা। সিটি সমস্যা তোমরা জানো, প্রায় হচ্ছে 2.25 কোটি লোক বাংলাদেশে বসবাস করে, ঢাকায় বসবাস করে 2.25 কোটি, 2.25 কোটি লোক এই ঢাকা শহরে বসবাস করে, তাহলে ঢাকার একটা বিশাল সমস্যা এটা। এরপর ঢাকা সমস্যা হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে, প্রতি কথাটা আমি লিখে দিলাম, প্রতি বর্গ কিলোমিটারে মাত্র রাস্তা আছে 6.3 কিমি। তাহলে তুমি চিন্তা করো, এত বড় বড় কিলোর মধ্যে মাত্র 6.3 কিমি, এই জন্য হচ্ছে যানজট এখানে কি মেসিভ আকারে যানজট আছে। তারপর মানুষের বিশাল, তোমরা জানো যে বিশাল কর্মঘন্টা নষ্ট হচ্ছে ইত্যাদি। তাহলে মেট্রো রেলের প্রভাবটা কি? মেট্রো রেলের প্রভাবটা হচ্ছে পরিবেশ ভালো থাকছে। 2 নম্বর হচ্ছে জ্বালানি সাশ্রয় হচ্ছে, জ্বালানি সাশ্রয় হচ্ছে। এরপর হচ্ছে যানজট নিরসনে ভূমিকা রাখছে, যানজট নিরসনে ভূমিকা রাখছে। মানুষের কর্মঘন্টা, ব্যাপক হারে কর্মঘন্টা সেভ হচ্ছে। এখানে একটা ইনফরমেশনটা আমার ঠিক মনে নাই, তবে যা আমি দেখলাম প্রায় 30 লক্ষ কর্মঘন্টা, তাও দৈনিক, দৈনিক 30 লক্ষ ঘন্টা সেভ হচ্ছে। এরকম একটা ইনফরমেশন দেখলাম, ইনফরমেশনটা এরকমই হবে, দৈনিক 30 লক্ষ ঘন্টা সেভ হচ্ছে। একজনের না, কারণ এই যে 2.25 কোটি মানুষ তো বসবাস করে, তাই 2.25 কোটি মানুষের যে পরিমাণ যানজটে নষ্ট হইতো, গড়ে ধরো আমাদের 5 ঘন্টা করে এক একজনের নষ্ট হইতো, এই 2.25 কোটি মানুষের সাথে 5 ঘন্টা তুমি গুণ দিলে সেটা মনে হয় এটার কাছাকাছি চলে যাবে, বা কোনো একটা অ্যামাউন্ট হবে, প্রায় 30 লক্ষ ঘন্টা রেগুলার তোমার কর্মঘন্টা কিন্তু বেঁচে যাচ্ছে। বুঝতে পারছো? এরপর হচ্ছে কর্মঘন্টা সেভ হচ্ছে, এবার তারপর হচ্ছে মানুষের সময় বাঁচছে, সময় সাশ্রয়, অল্প সময়ের মধ্যে মানুষ সবকিছু করতে পারছে। এই নানাবিধ সুবিধা হচ্ছে আমরা দেখব। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা যেহেতু গতবার চলে এসেছে, তাই এটা এবার আসার সম্ভাবনা নাই। তাই এটাকে আমি বললাম যে খুব বেশি পড়ার দরকার নাই। রামু দোহাজি রেল প্রকল্প, এটা তোমরা মোটামুটি জানো, এটার সুবিধা, এটার সুবিধা কি হবে? এটার সুবিধা হচ্ছে এই কক্সবাজারের পর্যটন বাড়বে। এটা যদি করতে পারি তাহলে আমাদের কক্সবাজারের পর্যটন ব্যাপক হারে বাড়বে। এটার মূল উদ্দেশ্যই ছিল মূলত হচ্ছে পর্যটন বৃদ্ধি। তো পর্যটন বৃদ্ধির সাথে সাথে কানেক্টিভিটি অবশ্যই বাড়বে, কানেক্টিভিটি বাড়বে। হুম, কানেক্টিভিটি, হ্যাঁ ঠিকই লিখেছি। তাহলে তোমরা বলো, আর দু একটা বলো কি কি লাভ হইতে পারে। কানেক্টিভিটি, পর্যটন বাড়বে, কানেক্টিভিটি বাড়বে, আর কি বাড়বে?
এগুলো তো কিছু জিনিস কমন আছে, কর্মসংস্থান বাড়বে, সড়ক পথের তোমার কি যেন চাপ কমবে, যানজট থেকে মানুষের মুক্তি পাবে, বাণিজ্য বাড়বে, পাশাপাশি হচ্ছে তোমার যে মাতারবাড়ি বিদ্যুৎ ইয়ে আছে কি যেন ওই সমুদ্র বন্দর আছে, কিছু জিনিস তো এটা দিয়েও ইয়ে কার্গো দিয়েও এখানে যাতায়াত করবে, তাহলে সেটাও বাড়বে, ব্যবসা বাণিজ্যের প্রসার বাড়বে। এগুলা তোমরা মোটামুটি পারবা, এগুলো সমস্যা নাই। তাহলে তো মোটামুটি আমরা দেখলাম সবাই আমাদের হইলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা গত আসার কারণে এবার আর দরকার নাই। মৌলিক নির্দেশনা এটাও গত বছর এসেছে, এই বছর দরকার নেই। আল্লাহ, নারীর ক্ষমতায়ন দিয়ে কতটি পড়লাম। আচ্ছা, নারীর ক্ষমতায়ন বাংলাদেশ বিষয়াবলিতে না আসলে তোমার রচনায় মাঝে মাঝে কিন্তু নারীর ক্ষমতায়ন চলে আসে, তাই রচনার জন্য ইম্পর্টেন্ট। রচনা নারী ক্ষমতায়নটা তোমরা পড়ে নিও। তাহলে আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমার জন্য একটু দোয়া করো। আল্লাহ হাফেজ।